আসসালামু আলাইকুম। তোমাদের সব্বাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা তোমার তরঙ্গ চ্যাপ্টারটার লাস্ট ক্লাসটা করতে যাচ্ছি প্রবাবলি। আমরা ইতিমধ্যে তোমার ৫ টা ক্লাস করে ফেলছি এবং এটা হচ্ছে আমাদের ৬ নাম্বার ক্লাস বা আমরা বলতে পারি লাস্ট ক্লাস। তো এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের তরঙ্গ চ্যাপ্টারটার যে তোমার থিওরি অংশটুকু আছে সেটা কমপ্লিটলি শেষ হয়ে যাবে এবং তোমাদেরকে আমি ধীরে, ধীরে ম্যাথের ক্লাসগুলো আপলোড করে দিব। ওটাও আমি রেডি করতেছি। তবে তোমরা যাদের মনে হয় যে না ভাইয়া আমি থিওরিটিক্যাল ক্লাস করে নিজে থেকে প্র্যাকটিস করব তাদের জন্য আজকেই হচ্ছে আমার লাস্ট ক্লাস। অ্যান্ড দেখা হবে তোমাদের এরপরে কোনো একটা চ্যাপ্টারে। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো আমাদের লেকচারটা কত বলো তো? ৬ নাম্বার লেকচার এবং আমি এটাকে বলতেছি তোমার লাস্ট লেকচার। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের লাস্ট লেকচার। ওকে চলো। দেখো আমরা তোমার গত ক্লাসে বিট বা স্বরকম্প নিয়ে আলোচনা করতেছিলাম। তো এই বিট বা স্বরকম্পের আমরা কিন্তু একটা ফর্মুলা শিখছিলাম যে প্রতি সেকেন্ডে বিট বা স্বরকম্পের সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করতাম এবং n ইকুয়ালস টু ছিল তোমার কম্পাঙ্কের পার্থক্য, তাই না? কম্পাঙ্কের পার্থক্য। ওকে। যদি তোমাকে এই ধরনের কোনো কোশ্চেনস করা হয়, মনে করো তোমাকে বলল যে n ইকুয়ালস টু 20 হলে তুমি বিটটা কি শুনতে পাবা কিনা? তোমাকে এই ধরনের কোশ্চেন কিন্তু করতেই পারে এবং এটা অনেক বেশি পপুলার অনুধাবনের ক্ষেত্রে। তোমাকে বলবে n ইকুয়ালস টু 20 যদি হয় তোমার বিটের সংখ্যা 20 তাহলে তুমি কি বিটটাকে শুনতে পারবা কিনা? ওকে, এটা বোঝার জন্য আমাকে আরেকটা জিনিস বুঝতে হবে যে দেখো আমরা একটা শব্দ শোনার পর আমাদেরকে ন্যূনতম একটা সময় ব্রেক দিতে হয়। তারপরে যখন আমরা আরো একটা শব্দ শুনি সেটাকে আমরা তখন মাথায় নিতে পারি। মানে আমি তোমাকে বললাম আমাদের ন্যূনতম একটা শ্রাব্য সীমা আছে। বুঝতে পারছো? ন্যূনতম আমাদের একটা কি আছে বলো তো? শ্রাব্য সীমা আছে। অর্থাৎ আমরা ঠিক অতটুকু সময় পর আমাকে যদি অতটুকু সময় ওয়েট করা না হয় তাহলে আমি কিন্তু শব্দটা শুনতে পারবো না। কিরকম ব্যাপারটা? মনে করো দেখো আমার শ্রাব্য সীমাটার মান হচ্ছে 0.1 সেকেন্ড। ঠিক আছে? আমি কোনো একটা শব্দ বললাম। মনে করো আমি বললাম হও। এই হও শব্দটা বলার পর আমাকে 0.1 সেকেন্ড ওয়েট করতে হবে। এরপরে যখন আমি কোনো শব্দ বলবো তখন তুমি সেই শব্দটা শুনতে পারবা। এর আগে তুমি আসলে সেটাকে ব্রেনের মধ্যে নিতে পারবা না। তোমার কাছে শব্দটা গুলায় যাবে। কথা বুঝতে পারছো? তাহলে দেখো আমি এখান থেকে মূলত এই যে আমার এখানে তোমার বিটের সংখ্যা দেয়া আছে না? প্রতি সেকেন্ডে বিটের সংখ্যা দেয়া আছে না? আমি এখান থেকে মূলত তোমার সময়টা বের করব। সময়টা বের করে দেখব যে এই সময়টা তোমার হচ্ছে এই 0.1 সেকেন্ড এই সময়টার চেয়ে বড় নাকি ছোট। যদি এর থেকে ছোট হয় তাহলে আমি ডেফিনিটলি শুনতে পারবো না। তবে যদি এর থেকে বড় হয় তাহলে আমি শব্দটাকে শুনতে পাবো বা বিটটাকে আমি শুনতে পাবো। কথা বুঝছো? তো এখন দেখো আমরা যেই ফর্মুলাটা লিখতে পারি। দেখো আমরা n এর যে ফর্মুলাগুলো শিখছিলাম, n ইকুয়ালস টু আমরা শিখছিলাম তোমার কম্পাঙ্কের পার্থক্য, তাই না? বড়টা থেকে ছোটটা বিয়োগ, অথবা এটাকে চাইলে আমি 1 ডিভাইডেড বাই ক্যাপিটাল টি দিয়েও লিখতে পারি। 1 ডিভাইডেড বাই ক্যাপিটাল টি দিয়েও লিখতে পারি। তো এইখান থেকে দেখো আমি এই জিনিসটা লিখতে পারবো যে n ইকুয়ালস টু কি বলতো? 1 ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। ঠিক আছে? তো আমি এখান থেকে তোমার টি এর ভ্যালুটা বের করব, অর্থাৎ সময়ের ভ্যালুটা বের করব। তো 1 ডিভাইডেড বাই n লিখতে পারি। এখান থেকে 1 ডিভাইডেড বাই n এর ভ্যালু 20, তাহলে এখান থেকে তুমি দেখবে 0.05 এত সেকেন্ড আসবে। আচ্ছা বলো তো এই যে তোমার এখানে ক্যাপিটাল টিটা আছে, ক্যাপিটাল টিটা এটা ছোট হাতের স্মল যে টিটা আছে এটা চেয়ে বড় নাকি ছোট? বলো তো এটা কি বড়? না এটা কিন্তু বড় না। এটা কি বলো তো? এটা হচ্ছে তোমার ছোট। যেহেতু তোমার ক্যাপিটাল টিটা তোমার স্মল টিটার চেয়ে ছোট, যার কারণে তুমি বলতে পারবা এখানে কিন্তু তুমি শব্দটা শুনতে পাবা না, বা এখানে যে তুমি বিটটা কি তুমি শুনতে পাবা না? বিটটা কিন্তু তুমি এখানে শুনতে পাবা না, কারণ আমার যে ন্যূনতম শ্রাব্য সীমা, অর্থাৎ একটা শব্দ বলার পর কমপক্ষে আমাকে 0.1 সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপরে আমি অন্য একটা শব্দ বলবো। কিন্তু এখানে দেখো অপেক্ষার মান 0.05 সেকেন্ড, অর্থাৎ একটা বিট তৈরি হওয়ার পর 0.05 সেকেন্ডে আরো একটা বিট তৈরি হচ্ছে, আবার 0.05 সেকেন্ডে আরেকটা বিট তৈরি হচ্ছে। কথা বুঝতে পারছো? মানে এখানে একদমই এত কম পার্থক্য হয়েছে যার কারণে আমরা আসলে শব্দটাকে শুনতে পারবো না। আমাদের যে মানব মস্তিষ্ক আছে এটা আসলে এটাকে গ্রহণ করতে পারবে না। তাহলে এখন তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে ভাইয়া তাহলে ন্যূনতম বিটের সংখ্যা কতগুলো হলে বা n এর মান ন্যূনতম কত হলে আমি আসলে শব্দটাকে শুনতে পারবো? ওকে, খুব ভালো একটা কোশ্চেন করছো। তাহলে দেখো আমি এখান থেকে বলতে পারি ন্যূনতম যেহেতু আমার শুনতে হবে বা ন্যূনতম আমাকে n এর মান বের করতে হবে, তাহলে আমি বলতে পারবো যে আমার ন্যূনতম সময় হইতে হবে কত বলতো? ন্যূনতম সময়টা হইতে হবে আমার 0.1 সেকেন্ড। বুঝতে পারছো? এই 0.1 সেকেন্ডটাই হচ্ছে আমার ন্যূনতম সময়। তার মানে আমাকে ন্যূনতম বা ম্যাক্সিমাম আমি কতটুকু, এই দেখো সময়টা তোমার ন্যূনতম, তবে তোমার যে বিট সংখ্যাটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম। আমি এই সময়টাকে ব্যবহার করে আমি বিট সংখ্যাটা মাপবো। বিট সংখ্যাটা মাপার পরে আমি দেখতে পারবো যে আমার কি পরিমাণ বিটে, মানে কি পরিমাণ বিট থাকলে বা তোমার বিটের সংখ্যা থাকলে, প্রতি সেকেন্ডে বিট সংখ্যা থাকলে আমি শব্দটাকে বা বিটটাকে শুনতে পারবো। দেখো আমি ক্যাপিটাল টি ইকুয়ালস টু যদি 0.1 ধরি, তাহলে দেখো এখান থেকে আমি তোমার এই ফর্মুলাটা ইউজ করতে পারি, n ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই টি। তো এখান থেকে আমাকে এবার n এর ভ্যালু বের করতে হবে। তাহলে টি ইকুয়ালস টু আমি 1 ডিভাইডেড বাই n লিখতে পারি, তাই না? আচ্ছা সরি, আমাকে তো এটা লিখতে হবে না, আমাকে তো এখানে n এর মানটা বের করতে হবে। আমি t কে তো এই পাশে নিয়ে আসি, আমার দরকার নেই, তাই না? তো এখানে দেখো আমি মানগুলো বসাই দিই। 1 ডিভাইডেড বাই 0.1 মানে কত বলো তো? মানে হচ্ছে তোমার 10। তার মানে দেখো n এর মান যখন তোমার 10 হবে তখন তুমি কিন্তু একটা বিট শুনতে পাবা। অর্থাৎ n এর মান কখনোই তোমার 10 পার হওয়া যাবে না। n এর মান যদি 11 হয়ে যায় তবে কিন্তু তুমি শুনতে পাবা না। n এর মান মাস্ট বি 10 হইতে হবে। 10
10 এর থেকে যদি তোমার ছোট হয় n এর মান বা প্রতি সেকেন্ডে কম্পন সংখ্যা বা বিট সংখ্যা, তবুও তুমি কিন্তু শুনতে পারবা, কিন্তু ম্যাক্সিমাম কি বলতো, ম্যাক্সিমাম তোমার কম্পাঙ্কের পার্থক্য বলো কিংবা প্রতি সেকেন্ডে তোমার হচ্ছে বিট সংখ্যা বলো, এটা কখনোই 10টার চেয়ে ছোট মানে বড় হইতে পারবে না। কথা বুঝছো? তার মানে এখান থেকে তুমি একটা সিদ্ধান্ত লিখতে পারো, সেই সিদ্ধান্তটা লিখলে এরকম হবে, তুমি লিখতে পারো যে n এর ভ্যালু সবসময় 10-এর চেয়ে ছোট হবে, অথবা বলতে পারো তোমার কম্পাঙ্কের যে পার্থক্য আছে, কম্পাঙ্কের পার্থক্য সবসময় 10-এর চেয়ে ছোট হবে। এই 10-এর চেয়ে যদি ছোট না হয় তাহলে হচ্ছে, বা 10-এর চেয়ে ছোট বা সমানও বলতে পারো, যেহেতু 10 থাকলেও হবে, 10-এর চেয়ে ছোট অথবা সমান হইতে হবে, তাহলে তুমি কি করতে পারবা বলো তো, তুমি বিটটা বা স্বরকম্পটা শুনতে পাবা। ঠিক আছে, তাহলে তুমি বিটটা বা স্বরকম্পটা শুনতে পাবা, তাহলে তুমি বিটটা কি পাবা বলো তো, শুনতে পাবা। বুঝতে পারছো না? শুনতে পাবা। ওকে, কথা বুঝছো? ওকে, খুব ভালো কথা। চলো এবার হচ্ছে আমরা একটু আমার পরের টপিকটাতে যাই। দেখো, আমরা স্বরকম্পের প্রয়োগ, এই টপিকটার নাম, আমরা স্বরকম্পকে কিভাবে দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি। ঠিক আছে, স্বরকম্পের প্রয়োগে আমাদের 3টা ক্ষেত্র আছে, 3টা ক্ষেত্র নিয়ে আমাদের কি স্টাডি করতে হবে। তার মধ্যে প্রথম যে ক্ষেত্রটা আছে, অজানা সুশলাকার কম্পাঙ্ক নির্ণয়, এটা থেকেই তোমার ম্যাক্সিমাম কোশ্চেন্স এসে থাকে। বাকি দুইটা থেকে খুব একটা আসে না, এগুলো অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ। তবে 3 নাম্বার যেটা আছে, বাদ্যযন্ত্রের সুনির্ণয়, এটা তোমাকে আমি বলবো বই থেকে একটু পড়ে নিতে। ঠিক আছে, বইয়ের মধ্যে এটা গোছানো আছে, যেহেতু অনুধাবন টাইপের একটা জিনিসপাতি, তো এটাকে জাস্ট বই থেকে না পড়ে আমি তোমাকে আরো একটা ভালো বুদ্ধি দিতে পারি। তুমি হচ্ছে এই তরঙ্গ চ্যাপ্টারটা যে তোমার ও ইয়াটা আছে, গাইড বইটা আছে, সেই গাইডটা খুলবা, খুলে দেখবা যে হচ্ছে তোমার খ নাম্বারে বাদ্যযন্ত্রের শূন্যয় দিয়ে তোমার হচ্ছে কোনো কোশ্চেন আসছে কিনা। যদি এসে থাকে তাহলে ওই কোশ্চেনটা মুখস্থ করে ফেলবা, আর এখানে কোনো কিছু পড়তে হবে না। তাহলে তোমার পড়াটা অনেক বেশি কমপ্যাক্ট হয়ে গেল, এবং তুমি কিন্তু দেখো ওই একটা কোশ্চেনে মুখস্থ করছো, আর তোমাকে জিনিসটা ব্রডলি পড়তে হইলো না, তোমাকে শর্ট করে বানায় নিতে হইলো না, তুমি গাইডেডটাই মুখস্থ করলা, এবং নেক্সট টাইমে যখন এটা তোমার অনুধাবনে আসবে তখন তুমি জাস্ট ওটাই বসায় দিতে পারতেছো। তো এটা কিন্তু তোমার বেনিফিট, এবং এটা কিন্তু তোমার স্মার্ট স্টাডি। বুঝতে পারছো? তো দেখা যাবে যে তোমার এখানে সময়টাও বেঁচে যাবে, ওই সময়টা তুমি অন্য একটা টপিকে দিতে পারবা। আচ্ছা দেখো, তাহলে আমরা মূলত স্টাডি করব তোমার প্রথম দুইটা টপিক নিয়ে, এবং প্রথম দুইটা টপিকে আমার একটু বেশ বোঝার মতো। তো দেখো, এখানে ফার্স্ট যে টপিকটা, সেটা বলা হচ্ছে অজানা সুশলাকার কম্পাঙ্ক নির্ণয়। এটাকে নিয়ে আমার ম্যাথ আসবে, 4 মার্কের ম্যাথ আসবে। বুঝতে পারছো? গ অথবা ঘ নাম্বারে আমার এখান থেকে কোশ্চেন হবে, তো এটাকে আমি একটু পরে আলোচনা করতেছি। আমি প্রথমে চলে যাব কোথায় বলো তো, 2 নাম্বারটাতে। ঠিক আছে, খনিতে দূষিত বায়ুর অস্তিত্ব নির্ণয়। ওকে, এখন তুমি আমাকে বলতে পারো যে স্বরকম্প বা বিটের মাধ্যমে ভাইয়া কিভাবে খনিতে আসলে আমরা দূষিত বায়ুর অস্তিত্বকে মাপতে পারি। ঠিক আছে, তো এর জন্য তোমাকে দরকার হবে 2টা অর্গান নল। কয়টা অর্গান নলের দরকার হবে বলো তো? 2টা অর্গান নলের দরকার হবে। ঠিক আছে, অর্গান নল হচ্ছে এমন এক ধরনের নল, যেখানে তুমি যদি টোকা মারো বা তুমি যদি বাড়ি দাও, তাহলে সেখানে শব্দ উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে বলো তো? শব্দ উৎপন্ন হবে। ঠিক আছে, এগুলোকে কি বলা হয় বলো তো? এগুলোকে তোমার বলা হয় অর্গান নল। কি বলা হয় বলো তো? অর্গান নল। এরকম অর্গান নল লাগবে তোমার কয়টা বলো তো? 2টা। এরকম অর্গান নল লাগবে কয়টা বলো তো? তোমার এরকম অর্গান নল লাগবে হচ্ছে তোমার 2টা। ঠিক আছে, ওকে, খুব ভালো কথা। দেখো, এরকম অর্গান নল তোমার কাছে 2টা আছে। দেখো, প্রথম অর্গান নলের মধ্যে তুমি নিবা বিশুদ্ধ বায়ু। ওকে, বিশুদ্ধ বায়ু। ঠিক আছে, প্রথম অর্গান নলে আমার কি থাকবে বলো তো? বিশুদ্ধ বায়ু থাকবে। ঠিক আছে, আচ্ছা, এবং দ্বিতীয় অর্গান নলের মধ্যে আমার খনিতে যে বায়ুটা আমি পাইছি সেটা থাকবে। ঠিক আছে, খনিতে যে বায়ুটা পাবো সেই বায়ুটা থাকবে, খনিতে প্রাপ্ত বায়ু। বুঝছো তো? আচ্ছা, এবার দেখো, আমি এখানে যে কথাটা বলবো, দেখো খনিতে যে বায়ুটা থাকবে, দেখো খনিতে যে বায়ুটা থাকবে, সেই বায়ুটা হইতে পারে তোমার 2 রকমের। একটা হচ্ছে বিশুদ্ধ, বিশুদ্ধ, আরেকটা কি বলতো? আরেকটা হচ্ছে তোমার দূষিত, তাই না? দেখো, খনিতে তোমার 2 ধরনের বায়ু থাকতে পারে, একটা হচ্ছে বিশুদ্ধ আর একটা হচ্ছে তোমার দূষিত। আমি কিন্তু জানি না এখানে বিশুদ্ধ আছে নাকি দূষিত আছে। তো আমি এটাকে কিভাবে মাপতে পারি বা এটাকে কিভাবে আমি বের করতে পারি? দেখো, একটু ভালো মতো করে লক্ষ্য করো। দেখো তো, তোমার এখানে বিশুদ্ধ বায়ু আছে, তাই না? তুমি যদি এখানে শব্দ তৈরি করো, তাহলে এখানে একটা তোমার কম্পন তৈরি হবে না? কম্পন তৈরি হলে তুমি এখানে একটা কম্পাঙ্ক পাবা না? তার মানে এটা কার কম্পাঙ্ক বলো তো? এটা বিশুদ্ধ বায়ুর কম্পাঙ্ক। এটা কার কম্পাঙ্ক বলো তো? বিশুদ্ধ বায়ুর কম্পাঙ্ক। ঠিক আছে, তুমি এখানে শব্দ করলে এই শব্দটা কিন্তু তোমার এই খুনের বায়ুতে এসেও তোমার কি করবে বলো তো? টোকা দিবে। তুমি খনির বায়ুর মধ্যেও কিন্তু কি করতে পারবা বলো তো? শব্দ তৈরি করতে পারবা। অর্গান নল যেহেতু, তুমি যদি এখানেও শব্দ তৈরি করো, তাহলে এখানে দেখবা, দেখো এবার তুমি মনে করো খনির বায়ুতে একটু টোকা দিলা, এই খনির বায়ুটাতে মানে তোমার হচ্ছে এই যে অর্গান নলটা আছে, এই অর্গান নলটাতে টোকা দেওয়ার কারণে এখানেও কিন্তু তোমার একটা শব্দ উৎপন্ন হবে, তাই না? এখানেও তোমার একটা ফ্রিকোয়েন্সি কি বের হবে বলো তো? তরঙ্গ বের হবে। ঠিক আছে, এখানেও তোমার একটা ফ্রিকোয়েন্সি তরঙ্গ বের হবে। এই ফ্রিকোয়েন্সি তরঙ্গটা মোটেই এয়ার হবে না। এই তরঙ্গটাকে আমি দিলাম মনে করো তোমার হচ্ছে F2 দাও, অসুবিধা নেই। F2 মানে হচ্ছে তোমার খনিতে থাকা আর কি তরঙ্গটা। ঠিক আছে, আচ্ছা, খুব ভালো কথা। স্বরকম্পর ইয়াটা কি ছিল, সংজ্ঞাটা কি ছিল? স্বরকম্প উৎপন্ন হওয়ার জন্য আমার খুব কাছাকাছি কম্পাঙ্কের পার্থক্য বিশিষ্ট তোমার হচ্ছে 2টা তরঙ্গ দৈর্ঘ্য বা 2টা তরঙ্গের দরকার হইতো, তাই না? 2টা মূলত শব্দ তরঙ্গের দরকার হইতো, তাই না? স্বরকম্প তৈরি করার জন্য আমার অবশ্যই কম পার্থক্য বিশিষ্ট তোমার 2টা
দুইটা শব্দ তরঙ্গের দরকার হইতো, ঠিক আছে? কম তরঙ্গ পার্থক্য বলতে আমি বুঝাচ্ছি কম কম্পাঙ্ক পার্থক্য বিশিষ্ট, ঠিক আছে? কম কম্পাঙ্ক হবে, মানে পার্থক্যটা কম্পাঙ্কের অনেক কম হবে, বুঝে গেছে না? আচ্ছা দেখো, এখানে আমরা যে ব্যাপারটা দেখবো যে আমার বায়ুরও কিন্তু একটা তুমি কম্পাঙ্ক পাবা, আবার দেখো খনিতে থাকা বায়ুটারও কিন্তু তুমি একটা কম্পাঙ্ক পাবা। দেখো তো তোমার যদি দুইটা কম্পাঙ্ক সমান হয়ে যায়, আমি লেটসে আমি যদি বলি যে তোমার এই বায়ুর কম্পাঙ্ক এবং তোমার যে খনিতে বায়ুটা আছে সেই বায়ুর কম্পাঙ্ক যদি তোমার সেম হয়ে যায়, তাহলে তুমি বলতে পারবে এটা হচ্ছে তোমার বিশুদ্ধ বায়ু। কেন বলতে পারবে এটা বিশুদ্ধ বায়ু বলো তো? কারণ দেখো এখানে কোনো তোমার বিট উৎপন্ন হবে না। এখানে কি তোমার কোনো বিট উৎপন্ন হবে না ভাইয়া? এখানে কিন্তু তোমার কোনো বিট উৎপন্ন হবে না, কারণ দেখো বায়ুর যা ফ্রিকোয়েন্সি তোমার কিন্তু খনিতে যে বায়ুটা আছে তারও ফ্রিকোয়েন্সি সমান। তার মানে বায়ুতে যে ফ্রিকোয়েন্সি তুমি পাচ্ছ, খনিতেও তুমি সেম ফ্রিকোয়েন্সি পাচ্ছ। সেম ফ্রিকোয়েন্সি পাইলে তোমার কি এখানে স্বরকম্প তৈরি হওয়ার পসিবিলিটি আছে? ডেফিনেটলি নাই। স্বরকম্প তৈরি হওয়ার শর্তই হচ্ছে ভাইয়া আমাকে ডেফিনেটলি এখানে একটা কম্পাঙ্কের পার্থক্য থাকতে হবে। ন্যূনতম একটা কম্পাঙ্কের পার্থক্য না থাকলে তুমি কিন্তু করতে পারবা না, তুমি কিন্তু স্বরকম্প তৈরি করতে পারবা না। তাহলে তুমি আমাকে বলো তো, এখানে যে যদি তোমার দুইটা সেম হয়ে যায়, অর্থাৎ তোমার বাতাসের কম্পাঙ্কটা এবং তোমার হচ্ছে খনিতে যে বায়ুটা আছে তার কম্পাঙ্কটা যদি তোমার সেম হয়ে যায়, তাহলে তো তোমার বায়ুটা বিশুদ্ধ হয়ে গেল। আবার দেখো, যদি এটা সেম না হয় তাহলে তুমি এবার নিজেই বুঝতে পারতেছো, যদি তোমার এটা সেম না হয়, দেখো এটা যদি তোমার সেম না হয় তাহলে তুমি কি বলতে পারবা বলো তো? এখানে তোমার এক ধরনের কম্পাঙ্কের পার্থক্য সৃষ্টি হবে এবং এই পার্থক্যের কারণে তোমার পর্যায়ক্রমে যে হ্রাস বৃদ্ধিটা ঘটবে, এই হ্রাস বৃদ্ধিটার ঘটার কারণে এখান থেকে তুমি একটা স্বরকম্প পাবা, যেটাকে আমরা তোমার বিট বলি ইংলিশে, এবং এখান থেকে তুমি বলতে পারবা যে তোমার এখানে বায়ুটা কি বলতো দূষিত। বুঝতে পারছো? বায়ুটা কি বলতো? বায়ুটা হচ্ছে তোমার দূষিত। কথা বুঝা গেছে না? কথা বুঝা গেছে না? এইভাবেই আসলে মূলত অর্গান নলের সাহায্যে তোমার স্বরকম্প প্রয়োগ করার মাধ্যমে আমরা হচ্ছে খনিতে যে বায়ুটা আছে সেটা বিশুদ্ধ নাকি দূষিত সেই বায়ুটা বের করে থাকতে পারি। কথা বুঝছো না? ওকে, এবার চলো আমরা প্রথম প্রয়োগটা যেটা আছে সেটাতে যাব, অর্থাৎ অজানা সুশলাকার কম্পাঙ্ক নির্ণয়। ঠিক আছে? এই অজানা সুশলাকার কম্পাঙ্ক নির্ণয় এই জিনিসটা বোঝার জন্য আমাকে আরো বেশ কয়েকটা জিনিস একটু জানতে হবে। দেখো, অজানা সুশলাকার কম্পাঙ্ক নির্ণয় বলতে আমি তোমাকে কি বুঝাচ্ছি? মনে করো তোমার কাছে দুইটা সুশলাকা আছে। তোমার কাছে কি আছে? মনে করো দুইটা সুশলাকা আছে। ঠিক আছে? তোমার কাছে কি আছে বলো তো? দুইটা সুশলাকা আছে। আচ্ছা, এই সুশলাকাগুলো তোমার কাছে আছে। এখন তুই সুশলাকাগুলোর কাজ কি বলো তো? তুমি যদি এখানে টোকা দাও, এখানে যদি তুমি টোকা দাও, সুশলাকার একটা যে তোমার শলাকা আছে, অর্থাৎ তোমার একটা বাহুতে তুমি যদি টোকা দাও, তাহলে এখানে তোমার এক ধরনের ফ্রিকোয়েন্সি যুক্ত একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি যুক্ত একটা তোমার শব্দ তরঙ্গ উৎপন্ন হবে। সেম ভাবে তুমি যদি অপর আরো একটা সুশলাকার মধ্যে টোকা দাও, এখানেও কিন্তু তোমার ভিন্ন আরেকটা ফ্রিকোয়েন্সি যুক্ত শব্দ তরঙ্গ তৈরি হবে। কথা বোঝা গেছে? কথা বুঝে গেছে? তার মানে সুশলাকাকে টোকা দেওয়ার মাধ্যমে এরা কি করতে পারে বলতো? শব্দ তৈরি করতে পারে। কথা বুঝছো না? ওকে, এখন দেখো তো এই সুশলাকাগুলোকে যদি আমি একটু ভারী করে দিই, অর্থাৎ সুশলাকাগুলোকে যদি আমি একটু ভারী করে দিই, চিন্তা করো আমি সুশলাকার এখানে একটা ওজন বসাই দিছি। ঠিক আছে? আমি সুশলাকাটার এখানে একটা ওজন বসাই দিছি। এখন তুমি যদি টোকা দাও তাহলে কি তোমার শব্দ তরঙ্গ উৎপন্ন হবে? হবে না কিন্তু। এখন কিন্তু টোকা দিলে তোমার শব্দ তরঙ্গ উৎপন্ন হবে না, কারণ আমি এখানে তোমার কি কি বসাই দিছি বলতো? এখানে আমি তোমার ওয়েট বসাই দিছি। কি বসাই দিছি বলতো? ওয়েট বসাই দিছি। তাহলে দেখো, ওয়েট বসাই দিলে কি হয় বলতো? তোমার কম্পাঙ্ক মানে তোমার তরঙ্গ দৈর্ঘ্য খুব একটা উৎপন্ন হতে পারে না, অর্থাৎ এখানে বাধাপ্রাপ্ত হয়। এবং দেখো, এই কাজটা করা হয় কিসের মাধ্যমে জানো? মমের মাধ্যমে। তুমি যদি সুশলাকাকে মমের সাথে ঘষো, তাহলে সেখানে সুশলাকার যে তোমার শলাকাগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু তোমার এক ধরনের প্রলেপ তৈরি হয় বা প্রলেপ তোমার পড়ে যায়, এবং যার কারণে আসলে তোমার শব্দ তৈরি হইতে একটু ব্যাঘাত ঘটে। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? ওকে, এখন তুমি একটু চিন্তা করো তোমার কাছে এরকম দুটা সুশলাকা আছে, যে দুটো সুশলাকার মনে করো একটার কম্পাঙ্ক তুমি জানো। ঠিক আছে? একটা সুশলাকার কম্পাঙ্ক তুমি জানো এবং অপর আরেকটা যে সুশলাকা আছে তার কম্পাঙ্কটা তুমি বের করতে যাচ্ছ। ঠিক আছে? মনে করো তোমার এই প্রথম যে সুশলাকাটা, এটাকে আমি দিলাম F1, এইটা কম্পাঙ্কটাকে, এবং এটার কম্পাঙ্কটাকে আমি দিলাম তোমার F2। ঠিক আছে? তুমি মনে করো F1টা জানো। ঠিক আছে? তুমি কি জানো বলো তো? তুমি F1টা জানো এবং তুমি F2টা কি করতে চাচ্ছ বলো তো? বের করতে চাচ্ছ। ঠিক আছে? এবং তোমার কাছে প্রতি সেকেন্ডে যে তোমার কম্পন সংখ্যা আছে না, সেটাও দেওয়া আছে। ঠিক আছে? প্রতি সেকেন্ডে কম্পন সংখ্যা বা বিট সংখ্যা সেটাও তোমার কাছে মনে করো দেওয়া আছে। ঠিক আছে? প্রতি সেকেন্ডে যে তোমার কম্পন সংখ্যা সেটাও তোমার কাছে দেওয়া আছে, এবং তোমাকে বলা হইতেছে যে তোমার F2 ভ্যালুটা কত হবে। F2 ভ্যালুটা কত হবে? এবং দেখো, তুমি ফর্মুলা জানো, n ইকুয়ালস টু কি বলো তো? F1 মাইনাস F2। কথা বুঝছো? তো এখান থেকে তোমাকে বের করতে হবে যে ভাইয়া তোমার এখানে F2 ভ্যালুটা কত হবে, তাই তো? বুঝে গেছে? বুঝে গেছে? এখানে অবশ্যই পার্থক্য চিহ্নটা দিতে হবে, কারণ কে বড় কে ছোট এটা আমরা এখনো বুঝতে পারতেছি না। তো দেখো, এইভাবেই কিন্তু আমাকে ম্যাথটা বের করতে হবে, এবং আমাকে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করেই তোমাকে ম্যাথটা করতে হবে, এবং তোমাকে কিন্তু F2 ভ্যালুটা বের করতে হবে। সো আমি এখানে কি করতে পারি? চলো আমরা একটা সাংখ্যিক মান নিয়ে চিন্তা ভাবনা করি। দেখো, আমরা একটা সাংখ্যিক মান নিয়ে চিন্তা ভাবনা করি। মনে করো তোমার কাছে F1 এর একটা ভ্যালু দেয়া আছে। F1 এর একটা ভ্যালু দেয়া আছে, মনে করো সেটা 400 হার্টজ দেয়া আছে। কত দেয়া আছে বলো তো? 400 হার্টজ দেয়া আছে। ঠিক আছে? এবং মনে করো তোমাকে বলা হইলো তোমার প্রতি সেকেন্ডে কম্পন সংখ্যা হচ্ছে 5। প্রতি সেকেন্ডে কম্পন সংখ্যা কত বলো তো? 5। তোমাকে বললো যে F2 ভ্যালুটা কত হবে। এখন তুমি আমাকে বলো তো, এখানে F2 সমান সমান কি লিখতে পারবা? এখানে F2 সমান সমান কি লিখতে পারবা? F2 সমান সমান লিখতে পারবা তুমি হচ্ছে F1
প্লাস মাইনাস এন না? দেখো তো তুমি এটা লিখতে পারবা না? F1 প্লাস মাইনাস এন দেখো F2 সমান সমান তুমি লিখতে পারবা F1 প্লাস মাইনাস এন, ঠিক আছে? এটাই হচ্ছে আমার ফর্মুলা। অবশ্যই এই ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে? এটাই আমাকে ইউজ করতে হবে। তাহলে দেখো তো প্রথমে আমি যদি প্লাসটাকে নিয়ে লিখি তাহলে কি হবে বলো তো? F2 সমান সমান তুমি বলতে পারবা F1 এর ভ্যালু হচ্ছে 400, এর সাথে আমি প্লাস নিব শুধু +5, তাহলে কত হবে বলো তো? 405 এত হার্টজ। আবার দেখো আমি যদি শুধু মাইনাসটাকে নেই তাহলে কি হবে বলো তো? F2 ইকুয়ালস টু আমি লিখতে পারবো F1 যেটা কিনা তোমার 400 মাইনাস কি বলো তো 5, অর্থাৎ তোমার আসবে এখানে 395 হার্টজ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া কোনটা অ্যান্সার হবে? তোমার কাছে তো মনে হইতেই পারে যে ভাইয়া 405 অ্যান্সার হবে। আমার কাছে মনে হইতেই পারে যে না 405 অ্যান্সার হবে না, আমার কাছে মনে হচ্ছে 395 অ্যান্সার হবে। এখন কথা হচ্ছে আমি এটা কিভাবে ডিফাইন করব? ঠিক আছে? এটা ডিফাইন করার জন্য আমরা নতুন একটা থিওরি পড়বো, যে থিওরিটাকে তোমার বলা হয় বেলুন থিওরি। এখান থেকে আমরা আরো একটা কথা আমি তোমাকে বলছিলাম না, যে তুমি যদি একটা প্রলেপ তৈরি করো, এই যে তোমার কাছে যে সুশলাকাটা আছে, এই সুশলাকার মধ্যে তুমি যদি একটা মোমের প্রলেপ দাও বা তুমি মোমের যদি একটা আস্তরণ ফেলো, তাহলে এর ভরটা বেড়ে যাবে না? আর যদি তোমার ভর বেড়ে যায় তাহলে তোমার কম্পাঙ্কের মান কমে যাবে, বুঝতে পারছো? ভর বেড়ে গেলে কম্পাঙ্ক কমে যায়। মনে রাখিও। দেখো ভর বেড়ে গেলে কম্পাঙ্ক কমে যায়, কথা বুঝছো তো? মনে থাকবে তো নাকি? ভর বেড়ে গেলে কম্পাঙ্ক কমে যায়। কম্পাঙ্ক কাকে বলে? প্রতি সেকেন্ডে কম্পন সংখ্যাকেই কম্পাঙ্ক বলে। এখন তুমি চিন্তা করো তো, এখানে ভর বেড়ে গেছে, তুমি যদি টোকা দাও তাহলে প্রতি সেকেন্ডে কি কম কাঁপবে না বেশি কাঁপবে? অবশ্যই কম কাঁপবে। যেহেতু তোমার ভর বেড়ে গেছে, তুমি চিন্তা করো যে তোমার লম্বা মানুষ বেশি, মানে তোমার হালকা মানুষ বেশি জোরে দৌড়াতে পারে নাকি মোটা মানুষ বেশি জোরে দৌড়াতে পারে? তুমি বলবা যে ভাইয়া হালকা মানুষ বেশি জোরে দৌড়াতে পারে, তাই না? তার মানে যখন তোমার এখানে ভর কম ছিল, এখানে যখন তোমার কি ছিল না, যখন এখানে তোমার এক্সট্রা কোনো প্রলেপ ছিল না, তখন দেখা যাইতো যে তোমার এখানে যে পরিমাণ কম্পাঙ্ক তৈরি হইতো, এই প্রলেপ দেওয়ার কারণে কম্পাঙ্কটা কম তৈরি হবে। কারণ ওই যে বললাম যে তোমার হালকা মানুষ দৌড়ায় বেশি। তো ব্যাপারটা হয়ে গেছে কিসের কারণে বলো তো? ভর বাড়ানোর কারণে, কথা বুঝছো? ভর বাড়ালে তাহলে কম্পাঙ্ক কমে যায়, একটু মনে রাখিও এটা। ওকে চলো, এবার হচ্ছে আমরা এর পরের কনসেপ্টটাতে যাই, বেলুন থিওরি। দেখো আমরা বেলুন থিওরির মধ্যে চলে আসছি। এই বেলুন থিওরিটা নিয়ে আমাদের অনেকের অনেক ধরনের কনসার্ন থাকবে, তবে একটু মাথায় রাখবা খুব ভালো মতো করে। এই জিনিসটা বুঝতে পারলে না শিওর 4 মার্ক তুমি দিয়ে আসতে পারবা এক্সাম হলে, তোমার শিওর 4 মার্ক একদম হাতে ধরা, এখানে কোনো মিস নাই, বুঝতে পারছো? তো এখানে যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে তোমার কাছে একটা বেলুন দেওয়া থাকবে এবং এই বেলুনটা অবশ্যই একটা বিভিন্ন জিনিস দিয়ে ভরযুক্ত থাকবে। এটি কিন্তু তোমার অবশ্যই একটা ভরযুক্ত বেলুন হবে। কি যুক্ত বেলুন হবে বলতো? ভরযুক্ত বেলুন হবে, কথা বুঝতে পারছো? এটা কি হবে বলতো? একটা ভরযুক্ত বেলুন হবে এবং এই বেলুনটাকে তুমি সুশলাকা চিন্তা করবা। এই বেলুনটাকে তুমি কি চিন্তা করবা বলতো? সুশলাকা চিন্তা করবা। এই বেলুনটাই হচ্ছে তোমার সেই সুশলাকা। ওকে, মনে থাকবে? আচ্ছা দেখো, আমি তোমার এই সুশলাকার আমি F1টা জানতাম। F1 এর ভ্যালুটা কত ছিল বলতো? একটা সুশলাকার আমি কম্পাঙ্কটা জানতাম যেটা ছিল তোমার 400 হার্টজ। এবং দেখো F2টা আমি কিন্তু জানি যে F2টা হইতে পারে তোমার আইদার 405 অর তোমার কত হইতে পারে বলতো? অর তোমার হইতে পারে 395 এত হার্টজ, তাই না? এটা আমি জানি না যে এটা কোনটা হবে। কিন্তু দেখো আমি n এর ভ্যালুটা জানতাম। আমি n এর ভ্যালুটা কত জানতাম বলতো? 5 জানতাম, ঠিক আছে? ওকে, এখন দেখো এখানে আমি তোমার একটা জিনিস আঁকবো, সেই জিনিসটা একটু খুব ভালো মতো করে লক্ষ্য করবা। দেখো এখানে আমি এরকম একটা তোমার চার্ট আঁকবো, এই চার্টটা একটু ভালো মতো করে লক্ষ্য করবা। দেখো আমি এখানে একটা চার্ট আঁকলাম, এই চার্টটার মধ্যে একটু লক্ষ্য করবা। এখানে দেখো তুমি যে জানা কম্পাঙ্কটা জানো সেটাকে একদম মাঝ বরাবর দিবা। তুমি এখানে যে জানা কম্পাঙ্কটা জানো সেই জানা কম্পাঙ্কটাকে তুমি একদম ঠিক মাঝ বরাবর দিবা, ঠিক আছে? এটা হচ্ছে আমার জানা কম্পাঙ্কটা, যার মান হচ্ছে তোমার 400 হার্টজ। এটাকে আমি মাঝ বরাবর দিছি এবং দেখো এখান থেকে এটা তুমি একটা স্কেল হিসেবে চিন্তা করতে পারো, ঠিক আছে? এটাকে তুমি একটা স্কেল হিসেবে চিন্তা করতে পারো, ঠিক আছে? আচ্ছা এই ক্ষেত্রে তুমি আমাকে বলো তো তোমার F2 দুইটা মান আছে, একটা মান হচ্ছে তোমার 395 আর একটা হচ্ছে তোমার 405। তুমি আমাকে বলো তো 400 এর উপরে তোমার 405 হবে নাকি নিচে হবে? তুমি আমাকে বলতে পারবা যে ভাইয়া 400 এর উপরে হবে তোমার 405, তাই না? তার মানে তুমি বলতে পারবে এখানে F2 ইকুয়ালস টু কত হবে বলো তো? 405 এত হার্টজ হবে, তাই না? ওকে, এবং দেখো তুমি আমাকে আরো একটা প্রশ্ন উত্তর দাও তো। তুমি আমাকে বলো 395 এটা 400 হার্টজের উপরে হবে নাকি নিচে হবে? তুমি বলবা যে ভাইয়া এটা নিচে হবে, তাই না? তুমি আমাকে বলবা যে ভাইয়া এটাও কি হবে বলো তো? এটা নিচে হবে। তাহলে F2 ইকুয়ালস টু তুমি বলতে পারবা 395 এত হার্টজ, ঠিক আছে? এত হার্টজ। এবং দেখো তোমার এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোকে বলা হয় তোমার কম্পাঙ্কের পার্থক্য। কিসের পার্থক্য বলা হয় বলো তো? কম্পাঙ্কের পার্থক্য বলা হয়, ঠিক আছে? এই কম্পাঙ্কের পার্থক্য কত? এই কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে তোমার 5। কম্পাঙ্কের পার্থক্যকে আমরা প্রতি সেকেন্ডে তোমার দাগ সংখ্যা বলি না? তো এই যে তোমার ফাঁকা ঘরগুলো আছে এগুলোকে তোমার কি বলা হয় বলো তো? কম্পাঙ্কের পার্থক্য, ঠিক আছে? কম্পাঙ্কের পার্থক্য। এবং দেখো কম্পাঙ্কের পার্থক্য দুই ক্ষেত্রেই তোমার সমান হওয়া চাই, ঠিক আছে? কম্পাঙ্কের পার্থক্য দুই ক্ষেত্রে সমান হওয়া চাই। দেখো এতটুকুর মান যদি তোমার 5 হয়, ডেফিনিটলি এতটুকুর মানও তোমার কত হইতে হবে বলো তো? 5 হইতে হবে, কথা
বুঝে গেছে? কথা বুঝে গেছে? কম্পাঙ্কের পার্থক্য কিন্তু তোমার সিমিলার থাকতে হবে। এখন দেখো একটু ভালো মতো করে চিন্তা করো। একটু ভালো মতো করে চিন্তা করলেই বুঝতে পারবা এই জিনিসটা যে খুব বেশি কমপ্লেক্স এরকম না। আচ্ছা, আমি তোমাকে যদি একটু সহজ করে বলি যে দেখো তোমার এটা একটা ভরযুক্ত বেলুন ছিল না? তোমাকে যদি আমি বলি যে এখান থেকে তুমি কিছু পরিমাণ ভর ছেড়ে দাও। কিছু পরিমাণ ভর ছেড়ে দিলে কি হবে বলো তো? কিছু পরিমাণ ভর ছেড়ে দিলে বেলুনটা কি নিচে নামবে নাকি উপরে উঠবে? তুমি আমাকে বলো। কিছু পরিমাণ ভর ছেড়ে দিলে বেলুনটা হালকা হয়ে যাবে। হালকা হয়ে গেলে বলো তো তোমার হচ্ছে এখানে কম্পন সংখ্যা বৃদ্ধি পাবে নাকি কমে যাবে? যেহেতু সুশলাকা, সুশলাকাটা একটু চিন্তা করো তো। সুশলাকার মধ্যে তুমি কিন্তু মোম দিয়ে সুশলাকার ভর বাড়ায় ফেলছো। এখন তুমি যদি মোমটাকে খুলে ফেলো তাহলে তুমি যদি আবারও সেখানে টোকা দাও তাহলে কি হবে বলো তো? কম্পন সংখ্যা বেড়ে যাবে। অর্থাৎ তোমার এখানে কি বাড়বে বলো তো? ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। সেম ভাবে দেখো তোমার এই ভরযুক্ত যে তোমার বেলুনটা আছে এই বেলুনটার মধ্যে তুমি যদি ভরগুলোকে রিলিজ করে দাও তাহলে দেখা যাবে কি বলো তো? বেলুনটা হালকা হয়ে যাবে এবং বেলুনটা উপরের দিকে উঠতে থাকবে, তাই না? অর্থাৎ এই কিন্তু উপরের দিকে উঠতে থাকবে, এই কিন্তু উপরের দিকে উঠতে থাকবে। দেখো আমি এখানে তোমার সিমুলেশনটা দেখানোর চেষ্টা করি। দেখো আমি ভর রিলিজ করে দিছি যার কারণে বেলুনটা আমার নিচ থেকে উপরের দিকে উঠতেছে। কথা বুঝছো? কথা বুঝছো? তার মানে দেখো নিচ থেকে সে যদি উপরে উঠে যায় তাহলে বলো তো দেখো তো তোমার এখানে যে তোমার কম্পাঙ্কগুলোর যে তোমার ইয়াগুলো আছে দেখো 405 হার্জের জন্য একটু চিন্তা করো। এই 405 হার্জেরও তোমার কি হবে বলো তো? 405 হার্জের যে তোমার লাইনটা আছে এই লাইনটাও তোমার কিছুটা উপরে উঠে যাবে না? এই লাইনটাও তোমার কি হবে? এই লাইনটাও তো তোমার কিছু পরিমাণ উপরে উঠে যাবে। দাঁড়াও, এই লাইনটাও কি হবে বলো তো? এই লাইনটাও তোমার কিছু পরিমাণ উপরে উঠে যাবে। দেখো তোমার লাইনটা কিন্তু কিছু পরিমাণ উপরে উঠে গেছে। এটা কত বলো তো? এটা হচ্ছে তোমার 405 এত হার্জ, ঠিক আছে? এই লাইনটাও তোমার কিছু পরিমাণ উপরে উঠে গেছে। সেম ভাবে দেখো তোমার F2 395, এই ক্ষেত্রেও তুমি যদি বেলুনের ভর ছেড়ে দাও তাহলে এই লাইনটাও তোমার কিছু পরিমাণ উপরে উঠে যাবে না? দেখো তো কিছু পরিমাণ তোমার এই লাইনটা উপরে উঠে যাবে না? দেখো তো এদের গ্যাপের মধ্যে এই তোমার F2 এবং F1 এর যে গ্যাপের পার্থক্য হবে, তোমার এই F2 এবং তোমার যে এই F1 এদের গ্যাপের পার্থক্যটা বড় হবে না? দেখো গ্যাপের পার্থক্য বড় হওয়া মানে কি? কম্পাঙ্কের পার্থক্য বড় হবে। অর্থাৎ F2 এবং F1 এর মধ্যে, অর্থাৎ উপরটা এবং নিচেরটার মধ্যে 405 এবং 400 এর মধ্যে তোমার গ্যাপটা বেড়ে যাবে। কিন্তু দেখো তোমার 395 এবং 400 এর মধ্যে তোমার গ্যাপটা কমে যাবে। গ্যাপটা কমে যাওয়া মানে কি? কম্পাঙ্কের মানটা কমে যাওয়া। দাঁড়াও এগুলো আমি মুছে দিতে পারি। এগুলোকে আমি মুছে দিতে পারি, তাহলে তোমার কাছে বুঝতে সুবিধা হবে। দেখো দেখো তোমার গ্যাপটা কি হয়ে গেছে বলো তো? গ্যাপটা তোমার সংকুচিত হয়ে গেছে। দেখো 395 এর জন্য তোমার যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু তোমার সংকুচিত হয়ে গেছে। এবং দেখো এই গ্যাপটা ডেফিনেটলি ছোট কার থেকে? 405 থেকে, না মানে 405 এবং 400 এর মধ্যে যে তোমার গ্যাপটা আছে তার থেকে 395 এবং 400 এর মধ্যে যে গ্যাপটা আছে এটা ডেফিনেটলি ছোট। তার মানে ছোট মানে কি? এর কম্পাঙ্কের পার্থক্য ছোট, অর্থাৎ n এর মান ছোট। আর দেখো তোমার বড় গ্যাপ মানে কি? বড় গ্যাপ মানে হচ্ছে তোমার এখানে কম্পাঙ্কের পার্থক্য বেশি, অর্থাৎ n এর মান বেশি। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? দেখেন এই ব্যাপারগুলো একটু ভালো মতো করে খেয়াল রাখেন। আমি কিভাবে জিনিসটা করলাম এটাকে যদি আমি তোমাকে একটু আবারও বোঝানোর চেষ্টা করি। দেখো আবারও বোঝানোর চেষ্টা করি। দাঁড়াও আমি এই জিনিসটাকে একটু মুছে ফেলি। এখানে আমি তোমাকে 2টা স্লাইড করে দেই। তাহলে পরবর্তীতে যখন তুমি রিভাইজ করবা তখন তোমার প্যারা খাবা না। না হলে তুমি এই জিনিসটাতে আবারও প্যারা খাবা। দেখো আমি এখানে আবারও তোমাকে একটু গ্রাফটা সুন্দর মতো করে এঁকে এঁকে রেখে দিচ্ছি। তুমি গ্রাফটার দিকে একটু লক্ষ্য করো। দেখো আমার এখানে তোমার 2টা স্কেল ছিল। আমি প্রথমে তোমার যে তোমার যেইটার জানা মানটা আছে সেই জানা মানটা আমি তোমার এখানে বসায় দিছি। বসায় দেওয়ার পর দেখো 395 আমার অবশ্যই জানা মানটার নিচে হবে। জানা মানটার নিচে হবে, এটা আমি দিছি তোমার 395 হার্টজ। এবং দেখো জানা মানটার উপরে হবে আমার কি বলো তো? জানা মানটার উপরে হবে হচ্ছে আমার তোমার হচ্ছে বড়টা আরকি। মানে তোমার হচ্ছে 405 যে হার্টজটা আছে সেটা, তাই না? এখানে হবে তোমার 405 হার্টজ, ঠিক আছে? এবং দেখো এদের যে কম্পাঙ্কের পার্থক্যটা, এই পার্থক্যটা অবশ্যই 2টা ক্ষেত্রে তোমার সেম হইতে হবে, যেটা হচ্ছে তোমার 5, ঠিক আছে? যেটা কি বলতো? যেটার মান তোমার 5 করে, ওকে? এখন দেখো তুমি কি করছো, তুমি আসলে মূলত এখানে যা করছো তা হচ্ছে তুমি বেলুনের ভর কমাই দিছো। বেলুনের ভর কমাই দিলে তোমার অবশ্যই বেলুনটা উপরের দিকে উঠে যাবে। তো উপরের দিকে উঠে গেলে আমার এখানে যে কম্পাঙ্কগুলো আছে কম্পাঙ্কগুলোর মধ্যে কি পার্থক্য দেখা যাবে তুমি আমাকে বলো? এখানে তুমি অবশ্যই পার্থক্য দেখতে পারবে। ওই পার্থক্যটা আমি এখানে তোমার হিসাব করতেছি, ঠিক আছে? ওই পার্থক্যটা আমি এখানে তোমার হিসাব করতেছি। তো আমি যদি এখানে আরেকবার আঁকি, দেখো আমার 400টাকে আমি অবশ্যই মাঝ বরাবর আঁকবো। যেটা আমি জানি সেটাকে অবশ্যই মাঝ বরাবর রাখবো। এটা হচ্ছে আমার 400 হার্টজ। এটা হচ্ছে আমার 400 হার্টজ। দেখো এবং দেখো আমার 400 আমার যে তোমার 395 টা ছিল সেটা কিন্তু আমার নিচের দিকে ছিল, তাই না? এটা আমার তোমার 395, এটা আমার 395। এবং দেখো উপরের দিকে আমার ছিল তোমার কি বলতো? 405, তাই না? ওকে, এখন দেখো তুমি আমাকে বলো তোমার যদি এখানে ভর কমে যায় তাহলে বেলুনটা উপরের দিকে উঠে যাবে। তাহলে দেখো তো 405 এর যে রেখাটা আছে সেটাও কিছু পরিমাণ উপরে উঠে যাবে। 405 এর যে রেখাটা আছে সেটাও তোমার কিছু পরিমাণ উপরে উঠে যাবে। এবং দেখো 395 এর যে রেখাটা আছে সেটাও কিন্তু তোমার কিছু পরিমাণ উপরে উঠে যাবে, তাই না? এটাও কিন্তু তোমার কিছু পরিমাণ উপরে উঠে যাবে। এখন দেখো তুমি গ্যাপটা হিসাব করবা কার সাথে? ওই 400 মানে হার্টজ, যার যেই মানটা তুমি জানো সেই মানটার সাথে, মানে যেই কম্পাঙ্কটার মান তুমি জানো তার সাথে তুমি গ্যাপটা হিসাব করবা যে কার ক্ষেত্রে গ্যাপটা বড় আসতেছে, কার ক্ষেত্রে গ্যাপটা কম আসতেছে, ঠিক আছে? দেখো এই ক্ষেত্রে
কার ক্ষেত্রে গ্যাপটা বড় আসতেছে বলো তো? আমি এখানে তোমাকে যদি এই জিনিসগুলো মুছে দেই, দেখো 405 কে আমি মুছে দিলাম, তোমার 395 কে আমি মুছে দিলাম। অর্থাৎ আমার যে আদি পজিশনগুলো ছিল বা আমার যে তোমার পূর্বের যে অবস্থাগুলো ছিল সেগুলোকে আমি মুছে দিছি। এখন দেখো তো এখান থেকে তুমি স্পষ্ট বুঝতে পারতেছো কার পার্থক্য বেশি, কার পার্থক্য কম। দেখো এদের পার্থক্য অনেক বেশি কম। কিন্তু দেখো এই যে এদের পার্থক্য কিন্তু অনেক বেশি, তাই না? যাদের পার্থক্য বেশি তাদের কি বেশি বলো তো? যাদের পার্থক্য বেশি তাদের তোমার বিট সংখ্যা বেশি, আর যাদের পার্থক্য কম তাদের বিট সংখ্যা কম। কথা বুঝতে পারছো? এখন তুমি বলতে পারো যে এখান দিয়ে আমি কিভাবে বুঝবো যে 395 অ্যান্সার নাকি 405 অ্যান্সার? এটা বোঝার জন্য আমাকে একটা ম্যাথ করতে হবে, না হলে তুমি ম্যাথটা বুঝতে পারবা না। দেখো আমরা যদি একটা ম্যাথ করি, ম্যাথটা করলেই তুমি বুঝে ফেলবা যে আসলে ম্যাথটাকে আমি কিভাবে করতেছি এবং ম্যাথটা দিয়ে আসলে আমার কি বের করতে হচ্ছে এবং কি আমাকে বের করতে বলা হচ্ছে। ঠিক আছে? দেখো এখানে তোমাকে যে কোশ্চেনটা বলছে এটা দিনাজপুর বোর্ড 2017 সালে আসা একটা কোশ্চেন। এখানে বলা হচ্ছে যদি এ এর ভর কমানো হয় তাহলে বিট সংখ্যা কমে যায়। দেখো এখানে তোমাকে প্রথমে একটা শর্ত দিয়ে দিছে, যদি এ এর ভর কমানো হয়, এ কে তুমি একটা বেলুন চিন্তা করতে পারো, একে একটা তুমি বেলুন চিন্তা করতে পারো। এই বেলুনটা, এই যে তোমার এখানে যে বেলুনটা আঁকলাম, এই বেলুনটা হচ্ছে তোমার এ বেলুন। এই বেলুনের সাথে তোমার একটা ভর সংযুক্ত আছে। ঠিক আছে? বেলুনটার সাথে তোমার কি যুক্ত আছে বলো তো? ভর যুক্ত আছে। তো তুমি যদি এর ভর কমাও তাহলে কি হয় বলো তো? বিট সংখ্যা কমে যায়। এখন তোমাকে বলছে এ এবং বি শলাকা দুটিকে একত্রে সম্প্রসারিত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন হয়। তার মানে দেখো এখানে তোমাকে n এর সংখ্যা দিয়ে দিয়েছে 5 এবং তোমাকে বলছে যে বি এর কম্পাঙ্ক। দেখো তুমি বি এর কম্পাঙ্ক জানো? বি এর কম্পাঙ্ক কত বলো তো? বি এর কম্পাঙ্ক 430 হার্টজ। বি এর কম্পাঙ্ক কত বলো তো? 430 হার্টজ। এবং তোমাকে বলছে যে এ এর কম্পাঙ্ক কত হবে? তোমাকে বলছে যে এ এর কম্পাঙ্ক কত হবে, তাই না? ওকে, তুমি আমাকে বলো তো এর কম্পাঙ্ক হইতে পারে, এর সম্ভাব্য মান কয়টা থাকতে পারে? দেখো তো আমরা কি বলতে পারবো? আমি f2 কে এই চিন্তা করতেছি, f2 কে আমি এই চিন্তা করতেছি। ঠিক আছে? f2 সমান আমি ফর্মুলা কি পড়ছি? f1 প্লাস মাইনাস কি বলতো? প্লাস মাইনাস n, তাই না? তো আমি এই f2 কে a চিন্তা করতেছি, f2 কে আমি তোমার হচ্ছে কি চিন্তা করতেছি? a চিন্তা করতেছি এবং f1 কে আমি b চিন্তা করতেছি। তাহলে আমি দেখো তো ফর্মুলাটা কি লিখতে পারবো? তাহলে আমি ফর্মুলা কি লিখতে পারবো? দেখো একটু চিন্তা করো। তাহলে আমি ফর্মুলা লিখতে পারবো যে তোমার হচ্ছে a ইকুয়ালস টু কি বলতো? b প্লাস মাইনাস n। ঠিক আছে? b প্লাস মাইনাস n। ওকে, কথা বুঝতে পারছো? a ইকুয়ালস টু b প্লাস মাইনাস n। ওকে, খুব ভালো কথা। এখানে দেখো b এর মান কত? এখানে b এর মান তো তোমার কাছে দেয়া আছে 430 হার্টজ। তার 430 হার্টজ দেখো প্লাস মাইনাস মানে কি? প্লাস মাইনাস 5। দেখো একবার তোমার কত হবে বলো তো? এর মান তাহলে কত হইতে পারে? এর মান হইতে পারে তোমার 435 অথবা কি হইতে পারে বলো তো? তোমার 425 হইতে পারে, তাই না? এত হার্টজ হইতে পারে। এখন কোনটা হবে সেটা আমরা একটু মাপার চেষ্টা করব। ওকে, এই এতটুকু ব্যাপার তো বুঝতে পারছি, তাই না? ওকে, চলো এবার হচ্ছে আমরা এটাকে একটু মাপার চেষ্টা করি। দেখো আমি প্রথমে যে জিনিসটা আঁকবো সেটা হচ্ছে আমার এই চারটা আঁকবো। ঠিক আছে? এই চারটাই আমাকে ডিফাইন করে দিবে সব। দেখো কিভাবে ডিফাইন করবে এবং এই চারটা কিভাবে কাজ করে। দেখো আমি যে জিনিসটা জানি সেটাকে আমি একদম মাঝ বরাবর রেখে দিব এবং এটার মান হচ্ছে তোমার 430 হার্টজ। এবং দেখো 430 হার্টজ থেকে তোমার উপরের দিকে 5 যদি দূরত্ব আমি আগাই, বা তোমার হচ্ছে দেখো আমাকে বলা হচ্ছে আমি যদি তোমার সম্ভাব্য মান দুইটা পাইছি, একটা হচ্ছে তোমার 435 আর একটা কি বলতো? 425। দেখো 435 তোমার 430 এর উপরে অবস্থান করে, তাই না? 435 কোথায় অবস্থান করে বলতো? 430 এর উপরে অবস্থান করে। অর্থাৎ এরকম কোন একটা পয়েন্টে তুমি কাকে পাবো বলতো? 435 এই হার্টজকে পাবা। এবং দেখো তোমার 425 কে তুমি ঠিক তার নিচ বরাবর এরকম কোন একটা পয়েন্টে তুমি 425 কে পাবা, তাই না? এত হার্টজ তুমি পাবা। ওকে, খুব ভালো কথা। এখন দেখো এদের ডিফারেন্স কিন্তু তোমার সেম। এগুলোকে আমরা কিসের ডিফারেন্স বলে বলতো? এগুলোকে আমরা তোমার কম্পাঙ্কের ডিফারেন্স বলি। কিসের ডিফারেন্স বলি বলতো? কম্পাঙ্কের ডিফারেন্স বলি। দেখো দুইটা ক্ষেত্রে কম্পাঙ্কের ডিফারেন্স কত? 5টা না? দুইটা ক্ষেত্রে তোমার কম্পাঙ্কের ডিফারেন্স হচ্ছে 5। ঠিক আছে? দুইটা ক্ষেত্রেই তোমার কম্পাঙ্কের ডিফারেন্স সেম। তার মানে এটা হচ্ছে আমার চিত্রায়িত প্রতীকী রূপ। ঠিক আছে? এখন দেখো আমি এখানে কি করতেছি? আমাকে এখানে তোমার বেলুনটা থেকে আমি কি করতেছি? দেখো ভর কমাচ্ছি বেলুনটা থেকে। তার মানে আমি কি কমাচ্ছি বলতো? বেলুনটা থেকে আমি তোমার ভর কমাচ্ছি। আচ্ছা তুমি আমাকে বলো তো, বেলুন থেকে ভর কমাইলে তোমার বেলুনটা উপরের দিকে উঠবে নাকি নিচের দিকে ঝুঁকে পড়বে? তুমি আমাকে বলো। ভর বাড়ালে বেলুনটা সে তোমার নিচের দিকে ঝুঁকে পড়বে, উপরের দিকে উঠতে পারবে না। কিন্তু দেখো তুমি যদি এখানে ভর কমাও অর্থাৎ তুমি ভর রিলিজ করে দিচ্ছ, তাহলে বেলুনটা মাস্ট বি উপরের দিকে উঠবে। তাহলে দেখো এখানে আমি রেখাগুলোকে একটু উপরের দিকে উঠে ফেলতে পারি। দেখো রেখাগুলোকে আমি চাইলে একটু উপরের দিকে উঠে ফেলতে পারি। দেখো 430 এর জন্য আমার নতুন যে রেখাটা হবে সেটা হবে তোমার কিছুটা উপরের দিকে অর্থাৎ এরকম কোন একটা পয়েন্টে। এবং দেখো 425 এর জন্য যে রেখাটা হবে সেটাও তোমার একটু উপরের দিকে হবে, তাই না? একটু উপরের দিকে হবে, কারণ তুমি ভর কমাচ্ছ। তাহলে ডেফিনেটলি এখানে কি হবে বলতো? তোমার লেখাগুলো উপরের দিকে উঠে যাবে। রেখাগুলো তোমার বেলুনকে নির্দেশ করতেছে। দেখো বেলুনটা তোমার উপরের দিকে উঠে গেছে। ঠিক আছে? এবং দেখো নিচেরটা হচ্ছে আমার 425 আর উপরেরটা হচ্ছে আমার কি বলতো? 435। এখন দেখো এদের মধ্যে যে তোমার ডিফারেন্সটা আছে, এই যে তোমাদের এদের মধ্যে যে কম্পাঙ্কের যে ডিফারেন্সটা আছে সেটা একটু দেখার চেষ্টা করি। দেখো এখান থেকে তুমি খুব স্পষ্ট বুঝতে পারতেছো এদের মধ্যে যে ডিফারেন্সটুকু, এই ডিফারেন্সটুকুর চাইতে উপরের দুটার মধ্যে যে ডিফারেন্সটুকু সেটা বেশ বড়। আর যেটা বড় তার কম্পাঙ্কের সংখ্যাও বড় হবে। মানে তাদের কম্পাঙ্কের পার্থক্য সংখ্যা যাদের বড় তাদের কম্পন বা বিটের সংখ্যা বড় হবে, আর যাদের কম্পাঙ্কের পার্থক্যের মান ছোট তাদের কিন্তু তোমার বিটের সংখ্যাটাও কম হবে। কিন্তু দেখো এখানে তোমাকে কি বলছে বলো তো? এখানে তোমাকে বলছে যে এর ভর কমাইলে
চাইলে তোমার হচ্ছে বিট সংখ্যাও কি হয় বলো তো, কমে যায়। বিট সংখ্যা কমে যায় কোন ক্ষেত্রে? 425 এর ক্ষেত্রে তোমার বিট সংখ্যা কমে যাচ্ছে না, তাহলে ডেফিনিটলি তোমার অ্যান্সার কি হবে বলো তো? ডেফিনিটলি তোমার অ্যান্সার হবে হচ্ছে 425। কত হবে বলো তো? 425 হবে। এত হার্ড। কারণ দেখো 425 এর ক্ষেত্রে তোমার গ্যাপটা কমে যাচ্ছে। এই গ্যাপটাই তো তোমার বিটের সংখ্যা, তাই না? গ্যাপটাই তো তোমার বিটের সংখ্যা। দেখো তোমার বিট সংখ্যা বলছে কি কমে যায় না? এই গ্যাপটাকে আমরা বলি তোমার, এই গ্যাপটাকে আমরা কি বলি বলো তো? তোমার হচ্ছে F1 মাইনাস F2, অর্থাৎ আমরা এটাকে বলি কম্পাঙ্কের পার্থক্য। তো এই কম্পাঙ্কের পার্থক্য যদি কমে যায় তাহলে বিট সংখ্যা কমে যাবে। তাহলে বিট সংখ্যা কমতেছে কার ক্ষেত্রে? তোমার 435 এর ক্ষেত্রে নাকি 425 এর ক্ষেত্রে? ডেফিনিটলি ভাইয়া 425 এর ক্ষেত্রে। এইজন্য অ্যান্সার কত বলো তো? 435। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? হোপফুলি তুমি ম্যাথটা বুঝতে পারছো। আমরা এরকম টাইপের আরো অনেকগুলো ম্যাথ করব। তোমরা যারা ম্যাথগুলো প্র্যাকটিস করতে চাও এখন গাইডটা খুলে প্র্যাকটিস করতে পারো, দেখবা যে সবগুলো ম্যাথই পারতেছো। কথা বুঝছো না? দেখো এখন আমরা তোমার মূলত তরঙ্গের তীব্রতা পড়বো, ঠিক আছে? তীব্রতাকে ইংলিশে বলা হয় তোমার ইন্টেন্সিটি। কি বলা হয় বলো তো? ইন্টেন্সিটি। ওকে, এবং একে তোমার আই দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? আই দিয়ে প্রকাশ করা হয়। কথা বুঝছো? ওকে, দেখো ইন্টেন্সিটি জিনিসটাকে আমি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখো এখান থেকে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো তো, এখান থেকে তুমি যে জিনিসটা দেখতেছো সেটা কি বলো তো? দেখো এখানে যে তুমি তরঙ্গগুলো দেখতেছো, একটা শব্দ তরঙ্গ আছে, যে শব্দ তরঙ্গটা দেখো কিছুটা এরকম ভাবে তোমার সামনের দিকে আগাচ্ছে, দেখছো? এরকম ভাবে তোমার সামনের দিকে আগাচ্ছে। অর্থাৎ দেখো তোমার ধীরে ধীরে তোমার কিন্তু রেঞ্জটা বাড়তেছে বা এরিয়াটা বাড়তেছে, দেখতে পারতেছো? তোমার এরিয়াটা বাড়তেছে, মানে এরিয়া বাড়া মানে কি জানো? এরিয়া বাড়া মানে হচ্ছে তার ইন্টেন্সিটিটা বাড়া। তার কি বাড়া বলো তো? ইন্টেন্সিটি বা তীব্রতাটা বাড়া। অর্থাৎ শব্দকে দেখবা, শব্দ মূলত তোমার একটা বিন্দু থেকে ছড়ায় পড়ে, একটা বিন্দু থেকে এইভাবে ছড়ায় পড়ে, ঠিক আছে? একটা বিন্দু থেকে এইভাবে ছড়ায় পড়ে এবং তার সাথে অবশ্যই কিন্তু শক্তিটাও ছড়ায় পড়ে। কথা বুঝছো? আমরা তো জানি যে তরঙ্গ আসলে মূলত তোমার শক্তি সঞ্চালিত করতে পারে, তবে সে কিন্তু কণাগুলোকে সঞ্চালিত করতে পারে না। এই যে দাঁড়াও আমি তোমাকে দেখাই, দেখো এখানে দেখলে বুঝতে পারবা। এই যে দেখো তরঙ্গ মূলত তোমার এইভাবে ছড়ায় পড়ে। কথা বুঝতে পারছো? তরঙ্গ মূলত তোমার এইভাবে ছড়ায় পড়ে। দেখো এটা অনেক সুথিং না একটা অ্যানিমেশনটা দেখে অনেক বেশি ভালো লাগতেছে না? এইভাবেই তোমার তরঙ্গ আসলে কাজ করে বা শব্দ তরঙ্গটা এইভাবেই ছড়ায় পড়ে, বুঝতে পারছো? তো দেখো এই তরঙ্গটা যখন তোমার ছড়ায় পড়তেছে, যত সে বড় এরিয়া জুড়ে যাচ্ছে তত তার রেঞ্জটা বাড়তেছে। আর রেঞ্জটা বেড়ে গেলে একটা যখন শব্দ তরঙ্গের রেঞ্জ বেড়ে যায় তখন তার ডেফিনেটলি তীব্রতাটাও বেড়ে যাবে। কথা বুঝতে পারছো? তার মানে দেখো একটা শব্দ তোমার তীব্রতা বাড়াতেই কিন্তু তোমার সামনের দিকে শক্তি সঞ্চালিত করতে থাকে। তাহলে তোমার তরঙ্গের তীব্রতা কাকে বলে ভাইয়া? তরঙ্গের তীব্রতা হচ্ছে তোমার দাঁড়াও আমি তোমাকে লিখে দিই। দেখো তোমার তরঙ্গের তীব্রতা কাকে বলে? তরঙ্গের তীব্রতা বলে হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় তাকে হচ্ছে আমরা তরঙ্গের তীব্রতা বলি। দেখো আমি তোমাকে এই জিনিসটা এখানে বুঝাইলাম। দেখো তোমার তরঙ্গ তীব্রতাটা কি দেখো তো। তোমার যখন তোমার এই রেড কালারের যে তরঙ্গটা তোমার ছড়ায় পড়তেছে, একটা শক্তি নিয়ে ছড়ায় পড়তেছে না, এবং দেখো তার এরিয়াটা কিন্তু বাড়তেছে, ঠিক আছে? তো প্রতি একক এরিয়ার মধ্যে তোমার যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় সেটাকে আমরা তোমার কি বলি বলো তো? তরঙ্গের তীব্রতা বলি। দেখো ইকুয়েশনটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, দেখো ইকুয়েশনটা বের করাটা অনেক বেশি ইজি। দেখো আমরা তরঙ্গের তীব্রতাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। আই ইকুয়ালস টু কি জানো? আই ইকুয়ালস টু হচ্ছে তোমার ই ডিভাইডেড বাই এ। এবং দেখো তোমাকে এখানে বলা হচ্ছে প্রতি সেকেন্ডে, যার কারণে আমি তোমার টি দিয়ে ভাগ করে দিচ্ছি, বুঝতে পারছো? দেখো প্রতি সেকেন্ডে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, দেখছো এই সংজ্ঞাটাকে আমি কিভাবে দিতে পারি দেখো তো? প্রতি ক্ষেত্রফল। দেখো আমি সংজ্ঞাটা কিভাবে বানাইছি, এই সংজ্ঞাটা আমি বানাইছি এইভাবে, আই ইকুয়ালস টু কি বলতো? ই ডিভাইডেড বাই এটি না এটি না, দেখো আমি নিচে দুইটার মানকে 1 করে ফেলছি, তাহলে আমি বলতে পারবো একক ক্ষেত্রফল এবং একক সেকেন্ডের তোমার হচ্ছে এইভাবে বলতে পারো যে একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় তাকে আমরা কি বলি বলতো? তাকে আমরা তোমার তরঙ্গের তীব্রতা বলি। দেখো আমি আরেকবার বলতেছি সংজ্ঞাটা আমি কিভাবে বানাইছি। সংজ্ঞাটা দেখো বানানো খুবই ইজি। দেখো এই দেখলে বুঝতে পারবা। দেখো আই ইকুয়ালস টু আমরা কি জানি? ই ডিভাইডেড বাই এটি, ঠিক আছে? ই ডিভাইডেড বাই এটি। আমার টার্গেট হবে আমি হরের যে মানগুলো আছে এই মানগুলোকে আমি 1 করে ফেলবো। তাহলে তুমি আমাকে বলো তো ক্ষেত্রফলের মান হচ্ছে 1 মিটার কিউব হয়ে যাবে, এবং দেখো সময়ের মান কি হবে বলো তো? 1 সেকেন্ড হয়ে যাবে। তাহলে তুমি বলতে পারবা একক সময়ে 1 মিটার কিউব এরিয়া জুড়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় তাকেই তোমার তীব্রতা বলে। কি বললাম বলো তো? দেখো তোমার যদি নিচে দুইটা রাশি 1 হয়ে যায় তাহলে তুমি বলতে পারবা যে আই ইকুয়ালস টু কি বলো তো? ই। তাহলে দেখো একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় তাকেই হচ্ছে আমরা কি বলি বলতো? তাকে আমরা তোমার তরঙ্গের তীব্রতা বলি। কথা বুঝছো? তার মানে দেখো তরঙ্গের তীব্রতার ফর্মুলা হচ্ছে আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই এটি। মনে থাকবে তো নাকি? দেখো প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি সঞ্চালিত হয় তাকে হচ্ছে আমরা তরঙ্গের তীব্রতা বলি। কথা বুঝছো? সংজ্ঞাটা তো এখন দিতে পারবা, তাই না? ওকে, খুব ভালো কথা। এখন দেখো আমরা এইখান থেকে আমরা আরো কয়েকটা জিনিস লিখতে পারি। দেখো এখান থেকে আমরা আরো কয়েকটা জিনিস লিখতে পারি। আচ্ছা তুমি আমাকে বলো তো বাবা, যে দেখো তো ই ডিভাইডেড বাই টি কে আমি কি লিখতে পারি? দেখো ই মানে কি? ই মানে শক্তি না? শক্তির সাথে কাজের সম্পর্ক কি?
শক্তি এবং কাজ একই জিনিস তো, তাই না? যাহাই শক্তি তাহাই তো কাজ, যাহাই শক্তি তাহাই তো কাজ। তার মানে দেখো তুমি চাইলে ফর্মুলাটা কিভাবে লিখতে পারো যে কাজ ডিভাইডেড বাই এটি, কাজ ডিভাইডেড বাই এটি। এবং দেখো এই জিনিসটা কেন লিখলাম, ওয়ার্ক ডিভাইডেড বাই দেখো টি যে আছে, এটাকে আমি কি বলতে পারি, এটাকে আমি ক্ষমতা বলতে পারি না? একক সময়ে যে পরিমাণ কাজ করা হয় বা যে পরিমাণ শক্তি তোমার সঞ্চালিত হয় সেটাকে আমরা কি বলি, ক্ষমতা বলি না? অর্থাৎ তোমার শক্তির যে হার সেটাকে তো আমরা ক্ষমতা বলি, তাই না? তো এটাকে আমি কি বলতে পারবো, ক্ষমতা বলতে পারবো। তার মানে দেখো এটাকে আমি চাইলে পি ডিভাইডেড বাই এও বলতে পারবো। অর্থাৎ একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ ক্ষমতা সঞ্চালিত হয় তাকেও কিন্তু তোমার কি বলতে পারবো বলতো, তাকেও কিন্তু আমরা তোমার তীব্রতা বলতে পারবো। কথা বুঝতে পারছো? এটাও কিন্তু তোমার একটা ফর্মুলা বলতে পারবো। তাহলে দেখো এখান থেকে আমি কিন্তু তোমার দুইটা ফর্মুলা লিখতে পারি। এখান থেকে আমি কয়টা ফর্মুলা লিখতে পারি, দুইটা ফর্মুলা লিখতে পারি। কি কি ভাইয়া? দেখো এখান থেকে আমি প্রথমে লিখতে পারি আই ইকুয়ালস টু কি বলতো, ই ডিভাইডেড বাই এটি, ই ডিভাইডেড বাই এটি। অথবা অথবা দেখো আমি লিখতে পারি আই ইকুয়ালস টু কি বলতো, ক্ষমতা ডিভাইডেড বাই তোমার কি বলতো, ক্ষেত্রফল। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আমি কিন্তু এই দুটো ফর্মুলা এখান থেকে লিখতে পারি। ওকে, চলেন একটু সামনের দিকে আগে। ওকে, এখন হচ্ছে আমরা তোমার তরঙ্গের তীব্রতার একক দেখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এককটা দেখার জন্য আমাকে ফর্মুলাটা একটু রিকল করতে হবে। ফর্মুলাটা ছিল আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই এটি, ঠিক আছে? ই ডিভাইডেড বাই কি বলতো, এটি। ওকে, খুব ভালো কথা। আচ্ছা তুমি আমাকে বলো তো লবে কি আছে? লবে আছে তোমার শক্তি, শক্তির একক কি ভাইয়া? জুল। আচ্ছা, ক্ষেত্রফলের একক কি বলতো? মিটার স্কোয়ার। এবং সময়ের একক কি বলতো? সেকেন্ড। তাহলে তুমি বলতে পারবা জুল মিটার মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি মিটার পার স্কোয়ার ইন্টু হচ্ছে তোমার সেকেন্ড ইনভার্স ওয়ান। কথা বুঝতে পারছো? এটাই হচ্ছে আমার তরঙ্গের তীব্রতার একক। এই এককটাকে তোমার চাইলে এইভাবেও তুমি প্রকাশ করতে পারবা। দেখো তুমি চাইলে এইভাবে প্রকাশ করতে পারবা। দেখো আমি আরো একটা ফর্মুলা পড়ছি, আই ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই এ, ঠিক আছে? আচ্ছা তাহলে পি মানে কি? পি মানে তোমার ক্ষমতা। ক্ষমতার একক কি বলতো? ক্ষমতার একক হচ্ছে তোমার ওয়াট। এবং দেখো তোমার ক্ষেত্রফল একক মিটার স্কোয়ার। তাহলে তুমি বলতে পারবা ওয়াট পার মিটার স্কোয়ার। তাহলে দেখো তুমি এটাও বলতে পারবা ওয়াট পার মিটার স্কোয়ার, ঠিক আছে? তার মানে দেখো তুমি এটাও বলতে পারবা, এটাও একক। এবং ওয়াট পার মিটার স্কোয়ার আছে না, এটাকে তুমি হচ্ছে এইভাবে বলতে পারো যে ওয়াট পার মিটার স্কোয়ার। তবে সবচেয়ে বেশি যেটা জনপ্রিয় সেটা হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। কথা বুঝছো? এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি জনপ্রিয় একক। তবে তোমার বহুপদীতে আসতে পারে যে নিচের কোনগুলো তরঙ্গের তীব্রতার একক, তখন কিন্তু তোমার বহুপদীতে দুইটা অপশনই থাকতে পারে। বাট তুমি পরীক্ষার হলে কোনটা লিখবা বলো তো? ওয়াট পার মিটার স্কোয়ার, ওয়াট পার মিটার স্কোয়ার। ওটা লিখলে কি ভুল হবে? না, ওটা লিখলে ভুল হবে না। তবে তুমি লিখবা কি বলতো? ওয়াট পার মিটার স্কোয়ার। এটি হচ্ছে তোমার কি বলতো, তোমার তরঙ্গের তীব্রতার এসে একক। তবে এই এককটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো। ওকে, ওকে, কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? ওকে, খুব ভালো। এবার চলেন আমরা একটু সামনের দিকে এবার যদি আমরা একটু সামনের দিকে আগাই, দেখো আমরা তরঙ্গের তীব্রতার দুইটা ফর্মুলা শিখছিলাম। একটা হচ্ছে তোমার আই ইকুয়ালস টু কি বলতো, ই ডিভাইডেড বাই এটি, এবং আমরা শিখছিলাম আই ইকুয়ালস টু কি বলতো, পি ডিভাইডেড বাই এ, তাই না? এখান থেকে তুমি কি বলতে পারবা? দেখো তুমি দেখতে পারতেছো যে তোমার তরঙ্গটা এরকম এরকম একটা গোলাকার পথ তৈরি করতে করতে সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাই না? এরকম একটা গোলাকার পথ তৈরি করতে করতে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে বলতে পারবে এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল হবে হচ্ছে তোমার পি ডিভাইডেড বাই ফোর ইন্টু পাই আর স্কোয়ার। কি বলতো? 4 × পাই আর স্কোয়ার। কারণ দেখো এটা তোমার গোলক, এটা একটা কি বলতো, গোলকের জন্য তোমার ক্ষেত্রফলের ফর্মুলা কি বলতো? 4 πr²। বুঝতে পারছো? কি বলতো? 4 πr²। তাহলে দেখো তুমি এখান থেকে আরেকটা কথা বলতে পারবা, তরঙ্গের তীব্রতার আরো একটা তুমি ফর্মুলা শিখলা, যেটা হচ্ছে তোমার আই ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই 4 πr²। কথা বুঝছো? ওকে, চলো এবার হচ্ছে আমরা একটু সামনের দিকে আগাই। দেখো আমরা কিন্তু বেশ মোটামুটি অনেকগুলো ফর্মুলা শিখে ফেলছি। এখান থেকে দেখো আমি আরো একটা সম্পর্ক নিয়ে আসতে পারি। দেখো এখান থেকে আমি আরেকটা সম্পর্ক নিয়ে আসতে পারি। এখান থেকে আমি বলতে পারি যে আই সমানুপাতিক 1/r², ঠিক আছে? এর মানে কি? এর মানে হচ্ছে ভাইয়া যত তোমার দূরত্ব বাড়তেছে তত তোমার ক্ষমতার মান কি করতেছে বলো তো? কমতেছে। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা তরঙ্গের তীব্রতা রিলেটেড আমরা বেশ অনেকগুলো ফর্মুলা দেখে ফেলছি। এবার হচ্ছে আমরা একটা বিশেষ ফর্মুলা দেখার চেষ্টা করব, ঠিক আছে? দেখো আমি আমি তোমাকে পরে সামারাইজ করে বলে দিব যে কোন কোন ফর্মুলাগুলো তোমাকে মাথায় রাখতে হবে। আপাতত তোমাকে টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? আমি যা পড়াচ্ছি তা দেখতে থাকো। এখানে দেখো আই ইকুয়ালস টু কি বলতো? আই ইকুয়ালস টু আমরা একটু আগে শিখলাম যে ই ডিভাইডেড বাই এটি, তাই না? ওকে, খুব ভালো কথা। দেখো আমার মন চাইলো আমি এখানে এক কাজ করতে পারবো। আমার এখানে যেহেতু তোমার আমার মন চাইলো কি জানো? দেখো আমি যদি তোমাকে বলি যে একটা কণার মোট শক্তির ফর্মুলা কি বলো তো? একটা কণার মোট শক্তি, ঠিক আছে? একটা কণা, শুধুমাত্র একটা সিঙ্গেল কণা, একটা তরঙ্গের উপরে একটা সিঙ্গেল কণার মোট শক্তি বের করার ফর্মুলাটা কি বলো তো? একটা কণার মোট শক্তি। দেখো একটা তরঙ্গের উপরে তো অসংখ্য কণা থাকে, কিন্তু আমি একটা কণার মোট শক্তি বের করার ফর্মুলাটা বলতেছি। তো একটা কণার মোট শক্তি বের করার ফর্মুলাটা কি হবে তুমি আমাকে বলো তো? আমরা লিখতে পারবো কি? আমরা লিখতে পারবো তোমার ই ইকুয়ালস টু হচ্ছে তোমার হাফ কে এক্স স্কোয়ার, তাই না? এটা হচ্ছে আমার ফর্মুলা। এটা আমরা পড়ছি না? দেখো আমি কিন্তু একটা
কণার মানে একটা কণার মোট শক্তির কথা বলতেছে। দেখো একটা কণার মোট শক্তি সেটা ফর্মুলা কি বলতো, ই ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার। দেখছো কে এক্স স্কোয়ার। আবার তুমি জানো যে কে কি বলতো, কে হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবক, তাই না? কে কি বলতো, কে হচ্ছে তোমার স্প্রিং ধ্রুবক, এবং তুমি কে এর একটা ফর্মুলা জানো। কে এর ফর্মুলাটা কি বলতো, এম ওমেগা স্কোয়ার। কি বলতো, এম ওমেগা স্কোয়ার, তাই না? তো এখান থেকে তুমি দেখো ওমেগা স্কোয়ার যে আছে না, তুমি এটাকে চাইলে ওমেগা স্কোয়ারকে তুমি এই এক পাশে রেখে কি বলতে পারবা বলতো, কে মানে তুমি এখান থেকে লিখতে পারবা, দেখো দাঁড়াও, এখান থেকে তুমি কে কে ভেঙে কি লিখতে পারবা, এখান থেকে তুমি কে কে ভেঙে লিখতে পারবা এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, তাই না? এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো এই যে তোমার ফর্মুলাটা দেখলা, এটা হচ্ছে আমার কিসের ফর্মুলা বলতো, তোমার একটা অণুর বা একটা তোমার হচ্ছে কণার যে মোট শক্তি আছে তার তার ফর্মুলা, ঠিক আছে? একটা কণার যে মোট শক্তি আছে তার ফর্মুলা হচ্ছে এটা। কথা বুঝে গেছে? কথা বুঝে গেছে? ওকে, এখন দেখো তাহলে আমি এখান থেকে আরেকটা কথা বলতে পারি। দেখো এখানে তোমার, আমি এখানে যে তোমার মানে এখানে যে আমি ফর্মুলাটা ডিরাইভ করতেছি, এটা তোমার সার্বজনীন সকল কণার জন্য আমি বের করতেছি, ঠিক আছে? এখানে আমি যে ফর্মুলাটা ডিরাইভ করতেছি সেটা আমি সার্বজনীন সকল কণার জন্য বের করতেছি, ঠিক আছে? তার মানে দেখো এখানে যে আমি শক্তিটা ইউজ করছি, দেখো এখানে লবের মধ্যে যে শক্তিটা আছে এটা কিন্তু তোমার সকল কণার শক্তি। এটা কার শক্তি বলতো, এটা তোমার সকল কণার শক্তি। তাহলে দেখো আমার যদি কণার সংখ্যা হয় n, তাহলে আমি লিখতে পারবো n ইন্টু একটা কণার শক্তি। দেখো n ইন্টু একটা কণার শক্তি লিখলে আমি কি পেয়ে যাবো বলতো, আমি সকল কণার শক্তি মানটা পেয়ে যাবো। ডিভাইডেড বাই, দেখো ডিভাইডেড বাই আমার এটার মতো রাখলাম। কথা বুঝতে পারছো? দেখো এতটুকু বুঝে গেছে না? ওকে, খুব ভালো কথা। এখন দেখো আমি এখান থেকে আরেকটা কাজ করতে পারি। এই দেখো ই প্রাইমটা আছে না, আমি এই পাশে লিখতেছি। দেখো n ইন্টু ই প্রাইমটাকে আমি কি লিখতে পারি বলতো, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কি বলতো, এ টি, ঠিক আছে? আমি জিনিসটা কিন্তু এখান থেকে লিখতে পারি। কথা বুঝছো? দেখো এতটুকু তো হোপফুলি তুমি বুঝতেই পারছো। ওকে, খুব ভালো কথা। এবার দেখো আমি এখানে তোমার একটা কাজ করতে পারি, এখানে আমি তোমার একটা সুন্দর কাজ করতে পারি। কি কাজ করতে পারেন ভাইয়া? দেখো আমি তোমার নিচেও একটা এল দ্বারা গুণ করতে পারি, উপরেও আমি তোমার একটা এল দ্বারা গুণ করতে পারি। কেন করতেছি আমি একটু পরে বুঝতে পারবা। জাস্ট দেখো আমি উপরেও তোমার একটা এল দ্বারা গুণ করলাম, নিচেও আমি তোমার হচ্ছে একটা এল দ্বারা গুণ করলাম, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা যদি আমি করি তাহলে কি হবে বলো তো, তাহলে কি হবে দেখো, আমি উপরে এম এন কে একসাথে লিখতেছি, এবং এম এন আর দেখো তো এই এ ইন্টু এল, এই দুটো গুণ করলে কি হবে, ভি হয়ে যাবে বা আয়তন হয়ে যাবে। তো আমি এম এন ইন্টু ভি নিচে মানে এম এন ডিভাইডেড বাই ভি কে আমি একসাথে লিখলাম। তাহলে এখানে আমার কি পড়ে থাকবে, এখানে আমার পড়ে থাকবে হাফ ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এল স্কোয়ার। কথা বুঝতে পারছো? ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এল স্কোয়ার ডিভাইডেড বাই কি বলতো, টি স্কোয়ার, ঠিক আছে? ডিভাইডেড বাই তোমার কি পড়ে থাকবে বলতো, ডিভাইডেড বাই তোমার টি স্কোয়ার পড়ে থাকবে, সরি এল স্কোয়ার না, শুধু এল পড়ে থাকবে। দেখো এটাকে আমি এইভাবে লিখবো, এল ডিভাইডেড বাই টিকে আমি একসাথে লিখবো। দেখো আমি এইভাবে তোমার ফর্মুলাটাকে ভেঙে নিলাম। দেখো এম এন ডিভাইডেড বাই ভিকে আমি এক পাশে রাখলাম, তারপরে হাফ ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারকে এক পাশে রাখলাম, এবং এল ডিভাইডেড বাই টিকে আমি আরেক পাশে রাখলাম। আচ্ছা, এবার তুমি আমাকে বলবা এম মানে কি, একটা তোমার কণার ভর, এন মানে কি যতগুলো কণা আছে, তাহলে এখানে তোমার মোট কণার ভর, আর ভি মানে কি মোট কণার আয়তন। তাহলে বলতো ভর বাই আয়তনকে তুমি কি বলতে পারবা, ঘনত্ব বলতে পারবা। এটা কি মোট কণার যে ঘনত্ব, সেটা মোট কণার ঘনত্ব। বুঝতে পারছো? ওকে, এরপরে দেখো তোমার এখানে হাফ ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে তুমি এটার মতো রাখো। এখানে দেখো এল ডিভাইডেড বাই টি, এল কে তুমি এস চিন্তা করতে পারো। তো এস ডিভাইডেড বাই টি মানে কি, এস ডিভাইডেড বাই টি মানে হচ্ছে তোমার বেগ। তাহলে এটা কার বেগ বলো তো, এই কণাটার বেগ। তো কণাটার বেগ কত হচ্ছে, ভি। কথা বুঝতে পারছো? তাহলে দেখো তোমার ফর্মুলাটা দাঁড়ায় হাফ রো ভি ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। কথা বুঝছো? হাফ রো ভি ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। কথা বুঝছো? ওকে, এই ফর্মুলা তো হোপফুলি বুঝতে পারছি, তাই না? আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখানে দেখো এক্স মানে কি, এক্স মানে হচ্ছে তোমার সরণ, তাই না? আমি এখানে তোমার বলছি মোট শক্তি ফর্মুলায় কিন্তু আমরা সরণ বলি না, মোট শক্তি আমরা তখনই পাই যখন তোমার সর্বোচ্চ বিস্তার হয়, তাই না? তোমার ফর্মুলার মধ্যে একটু হালকা করে চেঞ্জ আনতে হবে। এখানে তুমি এ লিখে দাও, অর্থাৎ বিস্তার লিখে দাও। এ কি বলতো, এই হচ্ছে তোমার বিস্তার। তাহলে দেখো আমার এই ফর্মুলাগুলোর মধ্যে একটু চেঞ্জ আসবে, ঠিক আছে? এখানে সরণ না লিখে এখানে তুমি হচ্ছে এ লিখে দাও, ঠিক আছে? তাহলে আমার মোট শক্তিটা বুঝাবে। এখানে হবে তোমার এ স্কোয়ার, এখানে হবে তোমার এ স্কোয়ার, এখানে হবে তোমার এ স্কোয়ার, এবং দেখো এখানে এক্স এর ভ্যালুটা কি হবে বলো তো, এ স্কোয়ার হবে। কথা বুঝছো না? ওকে, এই তো হয়ে গেল। নিচে দেখো আমি একটা তোমার ফর্মুলা ডিরাইভ করলাম। এই ফর্মুলাটি হচ্ছে কিসের ফর্মুলা বলো তো? এই ফর্মুলাটা কিন্তু আমার তোমার তড়িৎ তরঙ্গের যে তীব্রতা আছে, দেখো এখানে আমরা যে ফর্মুলাটা ডিরাইভ করলাম, এই ফর্মুলাটা হচ্ছে তোমার তরঙ্গের তীব্রতার ফর্মুলা। কথা বুঝছো? এটা কার ফর্মুলা বলো তো? এটা তরঙ্গের তীব্রতার ফর্মুলা। ওকে, মনে থাকবে তো নাকি? আচ্ছা, খুব ভালো কথা। এই ফর্মুলাটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি। দেখো এই ফর্মুলাটাকে চাইলে আমি এইভাবে লিখতে পারি, আই ইকুয়ালস টু 2
রো ভি, দেখো i ইকুয়ালস টু 2 রো ভি। দেখো এখানে আমি তুমি লিখতে পারবো হচ্ছে রো ভিকে এইভাবে লিখলাম, লেখার পর আমি এখান থেকে যে জিনিসটা লিখতে পারবো। দেখো আমি জিনিসটা কিভাবে লিখতেছি আমি তোমাকে একটু দেখাই, না হলে তুমি বুঝতে পারবা না। দেখো আমি এখান থেকে তোমাকে একটু ব্যাখ্যাটা করতেছি। দেখো আমি পরে পেজে চলে যাই। দেখো আমি কি বের করলাম বলো তো? আমি একটু আগে বের করলাম যে i ইকুয়ালস টু কি বলো তো? i ইকুয়ালস টু আমি বের করলাম হাফ আমি বের করছি হাফ ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তারপরে আমি বের করলাম রো ভি, তাই না? ওকে, খুব ভালো কথা। দেখো এখানে হাফ ওমেগা স্কোয়ারকে আমি কি লিখতে পারি? টু পাই এফ তার উপরে হোল স্কোয়ার ইন্টু, দেখো এখানে এ স্কোয়ারকে আমি এ স্কোয়ারের মতো রাখলাম, রো এবং ভিকে আমি একসাথে রাখলাম। ঠিক আছে, তো আমি এখান থেকে এক কাজ করতে পারি। দেখো এখানে তুমি যদি গুণ করো তাহলে এখান থেকে কত আসবে? এখানে আসবে 1/2 ইন্টু এখানে আসবে 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার এ স্কোয়ার রো ভি, তাই না? এই জিনিসটা পাবা। আচ্ছা, 2 এবং 4 কাটাকাটি করলে কত হবে বলো তো? শুধু 2 পড়ে থাকবে। এরপরে দেখো তুমি চাইলে লিখতে পারবা পাই এফ এ এর উপর হোল স্কোয়ার ইন্টু কি বলো তো? ইন্টু তুমি রো ভি লিখতে পারবা। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার কিসের ফর্মুলা? এটি হচ্ছে তোমার আই এর ফর্মুলা। ঠিক, এটাকে আমি জাস্ট একটু সাজিয়ে লিখতেছিলাম যে i ইকুয়ালস টু 2 রো ভি, তারপরে দেখো তোমার পাই এফ এ এর উপরে হোল স্কোয়ার। কথা বুঝছো? এটাই হচ্ছে আমার ফর্মুলাটাই, যে ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে। দেখো আমরা তরঙ্গের তীব্রতার কতগুলো ফর্মুলা শিখলাম। এখন কথা হইতেছে যে ভাইয়া তুমি কোন ফর্মুলাটা মনে রাখবা? দেখো তুমি যদি পারো একবার করে তুমি প্রমাণটা করার চেষ্টা করবা, আমার সাথে সাথে একবার করে প্রমাণটা করার চেষ্টা করবা। যদি সম্ভব হয়, যদি তোমার কুলায়, তাহলে তুমি এই কাজটা করবা। আর না হলে যে সকল ফর্মুলাগুলো আমি তোমাকে বক্স করে দিছি, জাস্ট ওই ফর্মুলাগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবা। যতটুকু পারা যায় মুখস্থ করবা এবং মনে রাখার চেষ্টা করবা। দেখো আমরা আজকে যে টপিকগুলো শিখলাম সেগুলো একটু তোমাকে বলি। দেখো তীব্রতার জন্য আমি তোমাকে যে ফর্মুলাটা এখন লিখে দিব, সামারিটা আর কি, এই ফর্মুলাটা মনে রাখাটা তোমার একদমই মানে উচিত হবে এবং এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, কারণ এখান থেকে তুমি ম্যাথ পাবা। ঠিক আছে, দেখো তীব্রতার যে ফর্মুলাটা পড়লাম সেটা হচ্ছে I ইকুয়ালস টু পি ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। এটা পড়ছি না, এটা একটু মনে রাখার চেষ্টা করবা। এখান থেকে আমরা একটা সমীকরণ দেখলাম বা এখান থেকে আমরা একটা সম্পর্ক দেখলাম, সেই সম্পর্কটা ছিল i সমানুপাতিক 1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবং দেখো আমরা আরেকটা ফর্মুলা শিখছি যে i ইকুয়ালস টু কি বলতো 2 রো ভি ইন্টু কি বলতো পাই এফ এ তার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে এটা হচ্ছে তোমার একটা ফর্মুলা। মূলত তোমাকে এই দুটো ফর্মুলাই মনে রাখতে হবে। ঠিক আছে, মূলত তোমাকে এই দুটো ফর্মুলাই মনে রাখতে হবে। এখান থেকে আমি কয়েকটা সম্পর্ক বলতে পারি যে i সমানুপাতিক রো, আবার বলতে পারি তোমার i সমানুপাতিক ভি, আবার বলতে পারি তোমার i সমানুপাতিক এফ স্কোয়ার, আবার বলতে পারি এখান থেকে তোমার i সমানুপাতিক এ স্কোয়ার। দেখো আমি গত দুইটা ক্লাস আগে আমি তোমাকে এই ফর্মুলাটাই লিখছিলাম, অর্থাৎ i সমানুপাতিক এ স্কোয়ার। মনে পড়তেছে? আমি তোমাকে বলছিলাম না যে বিস্তারের সাথে আমি যখন তোমাকে তরঙ্গের উপরিপাতন বুঝাই তখন কিন্তু আমি তোমাকে এই সম্পর্কটা দেখাইছিলাম। সম্পর্কটা পেয়ে গেছো না? দেখো আমি এখানে তোমার বিস্তারকে ক্যাপিটাল এ দ্বারা রিপ্লেস করছিলাম বা ক্যাপিটাল এ বলছিলাম, ওই বিস্তারটাই তোমার এখানে আর কি ছোট হাতের বা স্মল এ দিয়ে আমি লিখছি। তার মানে দেখো এই সম্পর্কটা আমি কোথা থেকে পাইছি? এখান থেকে পাইছি। কথা বুঝছো? তাহলে দেখো আমাকে তরঙ্গের তীব্রতা অংশের এই কয়েকটা জিনিস একটু খুব ভালো মতো করে মুখস্থ রাখতে পারে। তোমাকে সামটাইমস বলতে পারে যে সর্বোচ্চ তোমার তরঙ্গের তীব্রতা এবং সর্বনিম্ন তোমার তরঙ্গের তীব্রতা, এই দুটার মধ্যে যে তোমার অনুপাত আছে এই অনুপাতটার মান কত। ঠিক আছে, এটা তোমার যদিও ভৌত আলোবিজ্ঞান অধ্যায়ের টপিক, তবুও এটাই তুমি একটু লিখে রাখতে পারো যে সর্বোচ্চ তোমার তরঙ্গের যে তোমার তীব্রতা আছে তার এবং সর্বনিম্ন যে তরঙ্গের তীব্রতা আছে তাদের মধ্যে যে অনুপাতটা, এই অনুপাতটার মান কত হবে জানো? এই অনুপাতটার মান হবে √i1 প্লাস হবে √i2 ডিভাইডেড বাই √i1 মাইনাস √i2। তোমার কখনোই এটা খুব একটা আমি আশাবাদী যে এটা খুব একটা তুমি পাবা না তোমার এইচএসসি লাইফে অন্তত, বাট তবুও যদি দিয়ে ফেলে এই জন্য এটাকে দেখাই দিচ্ছে। এটা খুব বেশি যে তোমাকে স্পেস দিয়ে পড়তে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, এখন আমরা তোমার টানা তারের কম্পাঙ্গটা পড়বো। এর বাদে আরেকটা টপিকই শুধু বাকি আছে, তাহলে আমাদের চ্যাপ্টারটা শেষ। দেখো টানা তারের কম্পাঙ্গ মানে কি জানো? তোমার কাছে মনে করো একটা টানা তার আছে। ওকে, এটা দেখো, এটা হচ্ছে তোমার একটা টানা তার। ওকে, এখন তুমি যদি এই টানা তারটাকে একটু টেনে ধরো, তারটাকে একটু টেনে ধরো, অর্থাৎ তুমি যদি এভাবে একটু টেনে ধরো তাহলে দেখবে যে তারটার শেপটা তোমার কিছুটা এরকম হয়ে গেছে। বুঝতে পারছো? তোমার তারটা শেপটা কিছুটা এরকম হয়ে গেছে। এরপরে তুমি যদি ছেড়ে দাও তাহলে দেখবে যে এটা তোমার কাঁপাকাঁপি শুরু করে দিছে। ঠিক আছে, এটা তোমার কাঁপাকাঁপি করতেছে, মানে এটা উপর নিচে এভাবে কাঁপাকাঁপি করতে থাকবে। ঠিক আছে, এভাবে দেখো উপর নিচে তোমার কাঁপাকাঁপি করতে থাকবে, এটাকেই তোমার বলা হয় টানা তার। কথা বুঝতে পারছো? তো এই তারটার আমরা কম্পাঙ্গ বের করতে শিখবো। ঠিক আছে, এই তারটার আমরা কম্পাঙ্গ বের করতে শিখবো। ওকে, তুমি যখন এখানে টান বলটা প্রয়োগ করছো, দেখো তুমি একদম মাঝ বরাবর এটাকে উপরের দিকে উঠে ধরছো না, তাহলে তুমি এখানে একটা টান বল প্রয়োগ করছো। এই টান বলটা তোমার মূলত এই টানাতারের যে সারফেসটা আছে এই সারফেস বরাবর কাজ করে। ঠিক আছে, এই যে তোমার টান বলটাকে তুমি দুইটা ভাগে ভাগ করতে পারবা। একটা টান বল এই পাশে কাজ করে এবং আরেকটা টান বল এই পাশে কাজ করে। কথা বুঝতে পারছো? এই টান বলটাকে আমরা তোমার বলতে পারি T1, এটাকে আমরা বলতে পারি তোমার T1 এবং এটাকে আমরা বলতে পারি তোমার T2। ঠিক আছে,
দেখো এখানে তোমার তাহলে কয়টা টান বল কাজ করতেছে বলো তো? 2টা টান বল কাজ করতেছে। তুমি যখন টেনে ধরতেছো তখন 2 দিকে তোমার 2টা টান বল কাজ করে। অর্থাৎ তুমি যে মাঝ বরাবর টেনে ধরলা, তাহলে আমরা কিন্তু দেখছি টান বল নিউটনীয় অধ্যায়, নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারটার মধ্যে আমরা কিন্তু পড়ছি যে টান বল হচ্ছে তোমার মানে ক্রিয়াবিন্দু থেকে অবলম্বনের দিকে কাজ করে বা সুতার দিকে কাজ করে। তার মানে দেখো সুতার দিকে কাজ করতেছে। এখানে দেখো তুমি যখন মাঝ বরাবর উপর দিকে টানে ধরতেছো তারটাকে, তখন কি হয় বলো তো? তোমার এখানে 2টা উপাংশে ভাগ হয়ে যায়। এই যে তোমার টান বলটা আছে, টান বলটা তোমার 2টা উপাংশে ভাগ হয়ে যায়, ঠিক আছে? একটা হচ্ছে তোমার T1, একটা হচ্ছে তোমার T2। এই তো ডিরেকশনগুলো তো দেখতেই পারতেছো, ডিরেকশনগুলো তো দেখতেই পারতেছো। এখন চিন্তা করো যে তোমার হচ্ছে এই যে এটাকে তুমি একটা বৃত্তচাপ হিসেবেও চিন্তা করতে পারো। দাঁড়াও আমি নিচের অংশটুকু একটু মুছে ফেলি, নিচের অংশটুকু একটু মুছে ফেলি, এবং দেখো এটাকে তুমি একটা বৃত্তচাপ হিসেবেও চিন্তা করতে পারো। তুমি যদি এটাকে বৃত্তের কেন্দ্র বরাবর আঁকো, দেখো এটা মনে করো আমার বৃত্তের একটা কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দু বরাবর তুমি যদি এটাকে আঁকো, তাহলে দেখো এটা কিন্তু তোমার একটা বৃত্তের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করতেছে, যেটাকে আমরা বৃত্তস্থ কোণ বলি। এবং দেখো এটি হচ্ছে তোমার সেই বৃত্তচাপটা, কথা বুঝতে পারছো? এবং এই যে দেখো এ বি যে আছে না, এ থেকে বি যে তুমি চাপটা দেখতেছো, এই চাপটাকে আমরা বলি তোমার বৃত্তচাপ, এবং এটার মান হচ্ছে আমি এল ধরছি। কারণ দেখো আমার যে তোমার টানা তারটা আছে তার দৈর্ঘ্য সমান। এই বৃত্তচাপটার মান কত হবে বলো তো? দৈর্ঘ্যের সমান হবে, তাই না? তোমার যে টানা তারের যে দৈর্ঘ্যটা আছে তার সমান হবে ডেফিনেটলি। ওকে, এখন দেখো এখান থেকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে দেখো আমি এখানে তোমাকে বললাম যে এটা হচ্ছে আমার, দাঁড়াও একটু দাঁড়াও। দেখো আমি তোমাকে বললাম যে এই কোণটা তোমার কত বলো তো? এই কোণটা আমি বললাম তোমার থিটা। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবা, সেটা হচ্ছে দেখো তুমি যদি এখানে একটা এটাকে উপাংশে ভাগ করো, এটাকে তুমি যদি একটু উপাংশে ভাগ করো, দেখো এই যে তোমার টান বলটা আছে, টান বলটাকে তুমি একটু জাস্ট উপাংশে ভাগ করার চেষ্টা করো। দেখো টান বলটাকে তুমি কি করতে যাচ্ছ বলো তো? উপাংশে ভাগ করার চেষ্টা করতেছো। একটু ভালো করে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবা। জিনিসটা যদি না বুঝো না, তবুও কোনো দরকার নাই, প্রেশার নাই, বাট যারা বুঝতে চাচ্ছ তারা তোমরা একটু ভালো মতো করে খেয়াল করবা, ঠিক আছে? দেখো আমি তোমার এখানে যে টান বল দুইটা আছে, টান বল দুটাকে আমি কি করতে যাচ্ছি বলো তো? 2টা উপাংশে ভাগ করতে যাচ্ছি, ঠিক আছে? তো দেখো আমার এইখানে দেখো যে কোণটা উৎপন্ন হবে, দেখো আমি এখানে যেই কোণটা পাবো একদম সেম পরিমাণ কোণ আমি এখানে পাবো। আবার দেখো এই পাশে আমি যে কোণটা পাবো একদম সেম পরিমাণ কোণ আমি এখানে পাবো, কথা বুঝতে পারছো? এবং 2টা কোণ পরস্পর সমান হবে, কথা বুঝছো না? দেখো আমার কি বুঝতে পারছি? আমি কি তোমাকে বুঝাইতে পারছি যে দেখো আমার কোন কোণটার সাথে সম্পর্ক হচ্ছে? আমি কিন্তু এটা তোমাকে দেখালাম, কারণ এরা হচ্ছে তোমার একান্তর কোণ, ঠিক আছে? আচ্ছা, একান্তর কোণগুলো পরস্পর সমান হয়, জিনিসগুলা তুমি একটু ভালো মতো করে রিয়েলাইজ করলে বুঝতে পারবা, প্যারা নিও না। দেখো জাস্ট ধরে নাও যে হচ্ছে এই কোণটা আমার যেহেতু থিটা, তাহলে এই কোণটা আমার থিটা হবে, এই কোণটা যেহেতু থিটা তাহলে আমার এই কোণটাও থিটা হবে, ঠিক আছে? এখন যার সাথে থিটা তাকে তো আমি দিব কি? কস, তাই না? তাহলে দেখো আমি এখানে বলতে পারি যেটা হবে আমার কি বলতো? এটা হবে আমার তোমার কস T2 কস থিটা, তাই না? এটাকে আমি বলতে পারবো T2 কস থিটা। এবং দেখো এই যে তোমার যেখানে T2 বলটা আছে বা T2 যে টান বলটা আছে তার কিন্তু একটা উপাংশ তোমার কেন্দ্র বরাবর কাজ করতেছে। দেখো তোমার বৃত্তের কেন্দ্র বরাবর কিন্তু তুমি একটা উপাংশ পাবে, এই যে এই দিক বরাবর তুমি কিন্তু একটা উপাংশ পাবা, ঠিক আছে? এই উপাংশটা কত হবে বলো তো? এই উপাংশটা হবে তোমার T2 সাইন থিটা, T2 সাইন থিটা, তাই না? এই উপাংশটা কত হবে বলো তো? T2 সাইন থিটা। আবার দেখো সেম ভাবে T1 এর জন্য তুমি এই পাশে একটা উপাংশ পাবা, যেটা হবে তোমার T1 cos থিটা, T1 cos থিটা। আবার দেখো কেন্দ্র বরাবর তুমি আরেকটা উপাংশ পাবা, যেটা হবে তোমার কি বলতো? T1 sin থিটা, T1 sin থিটা। তার মানে দেখো এখানে তোমার মূলত দুইটা উপাংশ তোমার কেন্দ্র বরাবর কাজ করতেছে। একটা তোমার T1 sin থিটা এবং একটা তোমার কি বলতো? T2 sin থিটা। আর দেখো তোমার নালিফাই করে দিচ্ছে T1 cos থিটা এবং T2 cos থিটা। এই দুটো দেখো, এই দুটো পরস্পর পরস্পর বিপরীতমুখী, এবং দেখো এই দুটো একে অপরকে কি করে দিবে বলতো? নালিফাই করে দিবে, বা একে অপরকে কি করবে বলতো? একে অপরকে তোমার ক্যান্সেল আউট করে দিবে। এবং এখানে আরেকটা ব্যাপার মনে রাখবা, এখানে যে তোমার টান বলটা উৎপন্ন হয়েছে না, যে টান বলটা তোমার 2 ভাগে ভাগ হয়ে গেছে, এই টান বলটা কিন্তু তোমার সমান ভাগে ভাগ হয়েছে। কত ভাগে ভাগ হয়েছে বলো তো? সমান ভাগে ভাগ হয়েছে, দেখো। অর্থাৎ তুমি বলতে পারবা T1 ইকুয়ালস টু T2, কথা বুঝছো? এখান থেকে তুমি কি বলতে পারবা বলো তো? T1 ইকুয়ালস টু T2। ওকে, মনে থাকবে এখানে যেহেতু তোমার তার সেম হলে আমি তোমাকে বলছিলাম না টান বলের মান তোমার সেম হবে। যারা তোমার নিউটনিয়ান মেকানিক্স আমার চ্যাপ্টারটা করছো তারা জানো যে তোমার টান বল যতক্ষণ না পর্যন্ত তোমার তারগুলো চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার টান বলটা সেম হবে। তাহলে দেখো যেখানে তোমার T1 উৎপন্ন হয়েছে সেখানে আমি বলতে পারবো সেখানেই তোমার T2 উৎপন্ন হয়েছে, অর্থাৎ T1 এবং T2 কিন্তু সেম হবে। তাহলে দেখো তোমার এখানে যে নালিফাই করে দিচ্ছে কারা T1 cos থিটা, তোমার T2 cos থিটাকে নালিফাই করে দিবে, কারণ দেখো এই দুটা টান বলের মান কিন্তু তোমার সেম, তাই না? তার মানে এরা একে অপরকে নালিফাই করে দিবে। এদের যে তোমার লব্ধিমানটা, এই লব্ধিমানটা হবে 0, অর্থাৎ ওদিকে কোনো অ্যাট্রাকশন কাজ করবে না। তাহলে দেখো কেন্দ্র বরাবর যে দুটো বল আছে কেবল এখানেই তোমার একটা অ্যাট্রাকশন কাজ করবে, তাই না? এবং দেখো এখান থেকে আমি আরো একটা কথা বলতে পারবো, এখানে তোমার একটা কেন্দ্রমুখী বল উৎপন্ন হবে, ঠিক আছে? এখানে কি উৎপন্ন হবে বলতো? একটা কেন্দ্রমুখী বল উৎপন্ন হবে, যেই দুটা মানে যেই কেন্দ্রমুখী বলটাকে যোগান দিবে কারা বলতো? তোমার এই যে কেন্দ্র বরাবর যে বলগুলো আছে তাদের উপাংশটা, ঠিক আছে? আমি কিন্তু তোমাকে বলছিলাম
যে কেন্দ্রমুখী বলের ক্ষেত্রে তোমার দুইটা জিনিস দরকার হয়, একটা সাপ্লাইয়ার আর একটা কি বলতো আরেকটা তোমার হচ্ছে সোর্স, ঠিক আছে, বা এইভাবে আমরা বলি যে একটা তোমার ডিমান্ড লাগে আর একটা তোমার সাপ্লাইয়ার লাগে, ঠিক আছে। কেউ সাপ্লাই করে আর ডিমান্ড সবসময় আমার কেন্দ্রমুখী বলই থাকে, ঠিক আছে। এই ডিমান্ডটাকে পূরণ করে কারা বলতো? ডিমান্ডটাকে পূরণ করে হচ্ছে কেন্দ্র বরাবর যতগুলো বল আছে তাদের উপাংশগুলো, কথা বুঝছো? যারা তোমার নিউটনিয়ান মেকানিক্সটা ভালো মতো করে পড়ছো তারা কিন্তু এই জিনিসগুলো জানার কথা। ওকে, হোপফুলি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। ফিগারটা বেশ কঠিন আমিও জানি। তাহলে আমি এখান থেকে একটা জিনিস স্পষ্ট বলতে পারবো, এখান থেকে আমি একটা জিনিস স্পষ্ট বলতে পারবো যে দেখো কেন্দ্রের দিকে যে টান বলটা, সেই টান বলটার মান কত বলতো? কেন্দ্রের দিকে যে টান বলটা, সেই টান বলটার মান হচ্ছে, দাঁড়াও আমি জিনিসগুলো একটু মুছে ফেলি, একটু আমাকে সময় দাও। এখানে আমাকে অনেক কিছু বুঝাইতে হবে, তো যার কারণে আমি একটু তোমার কাছে সময় চাচ্ছি। তার মধ্যে আমি যে জিনিসটা বললাম, এখানে তোমার T1 এবং T2 কিন্তু ডেফিনেটলি সমান হবে। তো এখান থেকে যে জিনিসটা বললাম সেটা হচ্ছে কেন্দ্রের দিকে কেন্দ্রের দিকে টান বল। কেন্দ্রের দিকে টান বলটা কত হবে বলো তো? কেন্দ্রের দিকে টান বল হবে, তুমি খুব ভালো মতো করে বলতে পারতেছো, T1 sin থিটা, T1 sin থিটা প্লাস কি বলতো, প্লাস হচ্ছে তোমার T2 sin থিটা। এবং দেখো T1 এবং T2 যেহেতু তোমার সিমিলার জিনিস, T1 এবং T2 যেহেতু তোমার সিমিলার জিনিস, তাহলে তুমি এখান থেকে বলতে পারবা যে 2T sin থিটা, কথা বুঝতে পারছো? 2T sin থিটা। আমি T1 T2 কে তোমার T ধরে চিন্তা করতেছি, ঠিক আছে, আমি এটাকে T চিন্তা করতেছি। ওকে, বুঝতে পারছো? তাহলে দেখো এটা হচ্ছে আমার কি বলতো, কেন্দ্র বরাবর যে টান বলটা, সেটা বুঝা গেছে না? বুঝা গেছে না? এবং দেখো তো এই কেন্দ্র বরাবর যে টান বলটা, এটা কে কে যোগান দেয়? এটা কে যোগান দেয়? এটা তোমার কেন্দ্রমুখী বল, মানে এই বলটা কাকে যোগান দেয়? এই বলটা তোমার কেন্দ্রমুখী বলকে যোগান দেয়, তাই না? আচ্ছা, তাহলে আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবো যে 2T, দেখো এখানে তোমার সাইন থিটা, এই থিটা ভ্যালুটা অত্যন্ত ক্ষুদ্র হওয়ার কারণে এই সাইন থিটাকে আমি তোমার শুধুমাত্র থিটাও লিখতে পারি, ঠিক আছে। এটা অত্যন্ত ক্ষুদ্র হওয়ার কারণে, মানটা অত্যন্ত ক্ষুদ্র হওয়ার কারণে তোমাকে এটা আমরা এখানে তোমার সাইন থিটাকে শুধুমাত্র থিটাও লিখতে পারি, ঠিক আছে। আমি যেহেতু তোমার থিটার মানটা অত্যন্ত ক্ষুদ্র, তাই থিটাকে আমরা কি লিখতে পারি বলতো? সাইন থিটাকে আমি তোমার শুধুমাত্র থিটাও লিখতে পারি, কথা বুঝছো? কথা বুঝছো, যেহেতু তোমার মানটা অনেক বেশি ক্ষুদ্র হবে। আচ্ছা, যেহেতু এটা হবে তাহলে আমি এইভাবে লিখতে পারি, ইকুয়ালস টু, আমি দেখো 2T-কে 2T-র মতো রাখলাম। দেখো থিটা মানে কি, আমি এটা একটু বের করার চেষ্টা করি। দেখো দেখো তুমি আমাকে বলো তো, তুমি আমাকে একটু একটা কথা বলো, দাঁড়াও, তুমি আমাকে একটা কথা বলো যে দেখো আমি এই পেজে বোঝানোর একটু চেষ্টা করি। তোমার এরকম একটা বৃত্তচাপ ছিল, তাই না? এটা ছিল এ পয়েন্ট, এটা ছিল তোমার বি পয়েন্ট, তাই না? এবং তোমার এই বরাবর তোমার টানবল দুটো ভাগ হয়ে গেছিল, তাই না? তাহলে দেখো এই বির যে মানটুকু ছিল, এই বির মান ছিল তোমার এস, তাহলে বলো তো এতটুকুর মান কত হবে? এতটুকুর মান তোমার S/2 হবে না? এতটুকুর মান কত হবে? S/2 হবে না? এবং দেখো এতটুকু বৃত্তচাপের জন্য তুমি কি বলতে পারবে? S/2 ইকুয়ালস টু আর থিটা। S/2 ইকুয়ালস টু কি বলো তো? আর থিটা। তুমি পড়ছো না যে তোমার বৃত্তচাপের ফর্মুলা কি? S ইকুয়ালস টু আর থিটা, এটা পড়ছো না? কোথায় পড়ছো? হায়ার ম্যাথে পড়ছো। তো দেখো S ইকুয়ালস টু আর থিটা, এই জিনিসটা আমি লিখতে পারবো। এখানে আমার S/2 ইকুয়ালস টু আর থিটা লিখতে পারবো, তাই না? তাহলে এখান থেকে আমি কত লিখতে পারবো বলো তো? এখান থেকে আমি থিটা সমান সমান কত লিখতে পারবো? এখান থেকে আমি থিটা সমান সমান লিখতে পারবো যে থিটা ইকুয়ালস টু আমার কত হবে বলো তো? S/2 আর হবে না? দেখো S/2 আর হবে কিনা? ডেফিনিটলি এটা হবে। তো দেখো আমি এখানে যে তোমার থিটাটা আছে, থিটাটাকে কিন্তু আমি রিপ্লেস করতে পারি। কি দিয়ে? S/2 আর দিয়ে আমি এটাকে রিপ্লেস করতে পারি, ঠিক আছে? কথা বুঝছো? আচ্ছা, এটাকে দিয়ে যদি আমি এটা রিপ্লেস করি, তাহলে দেখো আমি এখান থেকে যে জিনিসটা বলতে পারবো সেটা হচ্ছে তোমার উপরে হবে TS, আর দেখো 2 কেটে যাবে, নিচে হবে শুধুমাত্র R। বুঝতে পারছো? এটাকে আমি তোমার 1 নম্বর সমীকরণ দিলাম। এটাকে আমি তোমার 1 নম্বর সমীকরণ দিলাম। দেখছো কেন্দ্রের দিকে যে টান বলটা আছে, এই টান বলটা কিন্তু আমি এইভাবে বের করতে পারলাম। ওকে, কথা বুঝে গেছে? কথা বুঝে গেছে? এইবার দেখো আমার যে কেন্দ্রমুখী বলটা এটাকে আমি তোমার সাইড পাশে রেখে দিলাম। দেখো আমার যে তোমার কেন্দ্রমুখী বলটা কত বলো তো? তুমি আমাকে বলো কেন্দ্রমুখী বলটা কত? কেন্দ্রমুখী বলটা হচ্ছে আমার mv² / r। এটা যোগান দিচ্ছে কি? এটা যোগান দিচ্ছে হচ্ছে আমার তোমার এই TS/ যে r বলটা আছে সেটা না? TS/ যে r বলটা আছে সেটা না? ওকে, খুব ভালো কথা। দেখো এবার তোমার আর কেটে যাবে, তাহলে কি পড়ে থাকে? শুধু পড়ে থাকে mv² = TS, mv² = TS। তো এখান থেকে তুমি টান বল সমান সমান কি বলতে পারবা বলো তো? এখান থেকে তুমি টান বলটা সমান সমান কি বলতে পারবা? টান বলটা না, আমি এখান থেকে আমার বেগটা আমি বের করার চেষ্টা করি। কেন? কারণ দেখো আমাদের কম্পাঙ্ক বের করতে হবে। তো আমাদের বেগটা বের করলে আমি কম্পাঙ্কটা খুব সহজে বের করতে পারবো। তো আমি এখানে বেগ সমান সমান কি লিখতে পারবো? বেগ সমান সমান লিখতে পারবো √TS/ কি বলতো? m, তাই না? √TS/m বলতে পারবো, তাই তো? ওকে, এই ব্যাপারটুকু তো আমরা জানি। ওকে, দেখো আমরা কিন্তু তাহলে এটা বলতে পারবো যে আমার বেগটা কত হবে? বেগটা হবে তোমার √TS/m। কথা বুঝছো? কথা বুঝছো? ওকে, খুব ভালো কথা। এইবার দেখো, বা তুমি এটাকে v² হিসেবে রাখতে পারো। আপাতত v² হিসেবে রাখো, আমরা একটু সামনে এটাকে চেঞ্জ করে ফেলবো, প্যারা নিও না। দেখো v² সমান সমান তাহলে তুমি লিখতে পারবা TS/m। কথা বুঝে গেছে? কথা বুঝে গেছে? ওকে, দেখো আমি জিনিসটাকে চাইলে এইভাবে বলতে পারি, এই যে তোমার s এর ভ্যালু কত ধরছিলাম বলো তো? দেখো তো s মানে কি? s মানে তোমার l ধরছিলাম না? দেখো তো s মানে কি? l ধরছিলাম না, অর্থাৎ তোমার যে দৈর্ঘ্যটা সেটা। তাহলে তুমি চাইলে এটাকে এইভাবে লিখতে পারো যে TL/m, ঠিক আছে? আবার দেখো তুমি চাইলে l-টাকে নিচেও নিয়ে আসতে পারো যে T/m/l, ঠিক আছে? m/l মানে কি বলতো? প্রতি মিটারে যে তোমার ভর, বা প্রতি মিটারে যে তোমার কতটুকু ওজন আছে সেটা, বা প্রতি মিটারে যে ভর, সেই ভরটাকে আমরা তোমার m/l দিয়ে বলতে পারি না? এই প্রতি মিটারে ভর, এই m/l মানে কি বলতো? প্রতি মিটারে ভর, ঠিক আছে? প্রতি মিটারে ভর।
মিটারে ভর, ঠিক আছে? প্রতি মিটারে ভরটাকে আমরা তোমার কি দিয়ে প্রকাশ করতেছি? m ডিভাইডেড বাই l দিয়ে প্রকাশ করতেছি। আর এই প্রতি মিটারের ভরটাকে আমরা তোমার মিউ দিয়ে প্রকাশ করি, বুঝতে পারছো? প্রতি মিটারের ভরটাকে আমরা তোমার কি দিয়ে প্রকাশ করি বলো তো? মিউ দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা লিখতে পারবো t ডিভাইডেড বাই মিউ। কথা বুঝতে পারছো না? t ডিভাইডেড বাই কি লিখতে পারবো বলো তো? মিউ লিখতে পারবো। কথা বুঝছো এতটুকু? তাহলে দেখো আমরা এখানে আলটিমেটলি সর্বশেষে আমরা যে জিনিসটা লিখতে পারবো সেটা হচ্ছে v ইকুয়ালস টু কি বলো তো? রুট ওভার t ডিভাইডেড বাই মিউ। মনে থাকবে? রুট ওভার v ইকুয়ালস টু রুট ওভার t ডিভাইডেড বাই মিউ। ওকে, দেখো টান বল ডিভাইডেড বাই কি বলতো? টান বল ডিভাইডেড বাই হচ্ছে তোমার প্রতি মিটারে ভর। প্রতি মিটারে কি বলতো? ভর। মনে থাকবে তো নাকি? আচ্ছা দেখো আমরা কিন্তু এই ফর্মুলাটা এখান থেকে বের করে ফেলছি, ঠিক আছে? আমরা এখান থেকে এই ফর্মুলাটা বের করে ফেলছি। ওকে, এবার দেখো আমার কম্পাঙ্কটা বের করতে হবে না? আচ্ছা, কম্পাঙ্কের ফর্মুলা তুমি আমাকে বলো, কম্পাঙ্কের ফর্মুলা কি? কম্পাঙ্কের ফর্মুলা তুমি আমাকে বলো। কম্পাঙ্কের ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা না? তাহলে আমি কি লিখতে পারবো? এফ ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো? ভি ডিভাইডেড বাই ল্যামডা লিখতে পারবো। ভি এর মানে আমি কি বের করলাম বলো তো? ভি এর মানে আমি একটু আগে বের করলাম যে তোমার ভি এর মানে আমি বের করছি কি বলো তো? তোমার রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ, তাই না? দেখো আর নিচে কি আছে? ল্যামডা আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারবো 1 ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ। এটাই হচ্ছে আমার কিসের মান বলো তো? কম্পাঙ্কের মান। কথা বুঝছেন? কথা বুঝছেন? এটাই হচ্ছে আমার সেই কম্পাঙ্কের মান এবং আমাকে এই মানটা মুখস্থ রাখতে হবে। দেখো এফ ইকুয়ালস টু কি বলো তো? 1 বাই ল্যামডা ইন্টু রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ। মনে থাকবে তো নাকি? এটাই হচ্ছে আমার টানাতারের কম্পাঙ্কের ফর্মুলা। এটি কিসের ফর্মুলা বলো তো? টানাতারের কম্পাঙ্কের ফর্মুলা। ওকে, বুঝতে পারছো? বুঝতে পারছো? দেখো এই ফর্মুলাটাকে আমি একটু তোমার ডিভাইড করার চেষ্টা করবো। এই ফর্মুলাটা কি এতটুকুতেই হয়ে গেছে? না, এতটুকুতেও এখনো তোমার ফর্মুলাটা তৈরি হয় নাই। ফর্মুলাটাকে আমাকে আরেকটু ডিটেলস পড়াশোনা করতে হবে। দেখো আমরা এখানে একটু লুপ বোঝার চেষ্টা করবো। এখানে আমরা একটু কি বোঝার চেষ্টা করবো বলো তো? লুপ বোঝার চেষ্টা করবো, ঠিক আছে? দেখো আমি এখানে একটু তোমার লুপ বোঝার চেষ্টা করবো। মনে করো তোমার কাছে একটা তরঙ্গ আছে, দাঁড়াও। তোমার কাছে মনে করো একটা তরঙ্গ আছে, যে তরঙ্গটা এভাবে গেছে, ঠিক আছে? এভাবে গেছে। আবার দেখো এইখানে এভাবে গেছে, তো তোমার কাছে মনে করো আরো একটা তরঙ্গ আছে যেটা তোমার এভাবে গেছে। ওকে, এবার বলো তো এখানে কয়টা লুপ তৈরি হয়েছে? দেখো এটাকে তুমি একটা লুপ বলতে পারবা, এটাকে একটা লুপ বলতে পারবা, এবং দেখো এখানে এটাকে আরেকটা লুপ বলতে পারবা। তার মানে এখানে কয়টা লুপ তৈরি হয়েছে বলো তো? 3টা লুপ তৈরি হয়েছে। এবং দেখো 3টা লুপ, দেখো তোমার 2টা লুপকে আমরা কি বলতে পারি বলো তো? 2টা লুপকে, দেখো 2টা লুপকে আমি কি বলতে পারি? তুমি যে কোনো একটা রেখাকে ভুলে যাও তো, যে কোনো একটা রেখাকে ভুলে যাও, বা যে কোনো তুমি একটা ইয়াকে তরঙ্গকে ভুলে যাও, তুমি যে কোনো একটা তোমার যেটা ভালো লাগে। মনে করো আমি নিচেটাকে ভুলে গেলাম, তাহলে দেখো এই যে এতটুকু যে ডিস্টেন্স, এতটুকু ডিস্টেন্সকে আমি কি বলতে পারি? এতটুকু ডিস্টেন্সকে আমি তোমার পাই বলতে পারি না, সরি ল্যামডা বলতে পারি না? আর এতটুকুর যে দশা পার্থক্যটা কত হয় বলো তো? পাই হয় না? এতটুকু দশা পার্থক্য কত হয়? পাই হয় না? তাহলে বলো তো এই এতটুকুর জন্য কত হবে? এতটুকুর জন্য হবে তোমার ল্যামডা বাই টু। এতটুকুর জন্য তোমার কত হবে? ল্যামডা বাই টু হবে না? দেখো আমি এটাকে একটু সুন্দর মতো করে তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। এই জিনিসটা কিন্তু আমি তোমাকে আগেও বুঝাই ফেলছি, বাট এখানে আমি তোমাকে বোঝানোর একটু চেষ্টা করতেছি, কারণ এই জিনিসটা আমাকে লাগবে এখন। দেখো এটাকে আমি তোমার ল্যামডা বাই টু বলতে পারবো, কারণ কি বলতো? এটা তোমার পুরো একটা তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, কারণ এটা শুধুমাত্র আমি একটা চূড়া দেখতেছি, তাই না? এটাকে আমি বলতে পারবো ল্যামডা বাই টু। এবং দেখো এটার জন্য যে দশা পার্থক্যটা হবে বা দশাটুকু হবে, সেই দশাটুকু হবে আমার শুধুমাত্র কি বলতো? সরি পাই বাই টু, ঠিক আছে? এটা কত হবে বলতো? পাই বাই টু হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি এবার নিচের তরঙ্গটা এখানে এঁকে দিই, নিচের তরঙ্গটা এঁকে দিই, তাহলে এটা দেখো আমার একটা লুপ তৈরি হয়ে গেল। দেখো আমার এটা একটা লুপ তৈরি হয়ে গেল। তো আমি বলতে পারবো যে প্রতিটা লুপ কিন্তু তোমার ল্যামডা বাই টু তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করে, এবং দশা পার্থক্য তোমার পাই বাই টু তৈরি করে। কথা বুঝতে পারছো? প্রতিটা লুপ কি করে বলতো? ল্যামডা বাই টু তোমার তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করে, এবং তোমার হচ্ছে কি বলতো? দশা পার্থক্য পাই বাই টু তৈরি করে। কথা বোঝা গেছে না? এখন দেখো এখান থেকে আমি একটা ফর্মুলা বলি, একটু আগে বের করলাম না, যে টানাতারের যে কম্পাঙ্কটা, সেটা আমি বের করলাম কি বলতো? 1 ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু কি বের করছি বলতো? রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ, তাই না? এটা আমার ছিল টানাতারের কম্পাঙ্কের ফর্মুলা। ওকে, খুব ভালো কথা। এখন তুমি আমাকে বলো যে দেখো তো এখান থেকে তুমি একটা কাজ বলতে পারবা। দেখো এখানে তোমার যদি দুইটা লুপ হয়, দেখো এখানে যদি তোমার দুইটা লুপ হয়, বা এখান থেকে যদি তোমার দুইটা লুপ হয়, তাহলে তুমি বলতে পারবা ল্যামডা, তাই না? এখান থেকে তুমি বলতে পারবা ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। তো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যকে আমি কিন্তু তোমার চাইলে ক্যাপিটাল এল দিয়েও প্রকাশ করতে পারি। এই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কি বলতো? তারের দৈর্ঘ্য সমান হবে। তার মানে দেখো এটাকে আমি চাইলে ক্যাপিটাল এল দিয়েও প্রকাশ করতে পারি। ইন্টু কি হবে বলতো? ইন্টু হবে তোমার রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ। কথা বুঝতে পারছেন? তাহলে ডিরেক্ট আমি তোমাকে এখানে একটা ফর্মুলা লিখে দিই, ফর্মুলাটা একটু মনে রাখবা, তাহলেই হবে। দেখো আমি ফর্মুলাটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ফর্মুলাটা কিভাবে আসে আমার দরকার নেই। উপরে হবে তোমার n, নিচে হবে তোমার 12, ইন্টু হবে কি বলতো? ইন্টু হবে তোমার রুট ওভার টি ডিভাইডেড বাই মিউ, ঠিক আছে? এটাই হচ্ছে আমার তোমার টানাতারের বের করা, মানে এটাই হচ্ছে তোমার টানাতারের কম্পাঙ্ক বের করার ফর্মুলা, এবং এই ফর্মুলাটাই তোমাকে মেমোরাইজ করতে হবে, এবং এই ফর্মুলাটা দিয়ে তোমাকে ম্যাথ করতে হবে। কথা বুঝছেন? ওকে, একটু জাস্ট খেয়াল রাখবেন, ঠিক আছে? একটু জাস্ট খেয়াল রাখবেন। দেখেন পাই দূরত্ব মানে কি বলতো? পাই দূরত্ব, দেখো তোমার ল্যামডা দূরত্ব মানে কি বলতো? ল্যামডা দূরত্ব মানে হচ্ছে তোমার এল এল সমান। তাহলে বলতো ল্যামডা বাই টু হলে কি হবে? ল্যামডা বাই টু হলে তোমার এল বাই টু হবে না? এল বাই টু হবে না। তার মানে দেখো একটা যখন লুপ হবে তখন তোমার দৈর্ঘ্যটা কত হবে? এল ডিভাইডেড বাই টু হবে। যখন তোমার পুরা দুইটা লুপ হবে তখন দেখো তোমার দৈর্ঘ্যটা কত হবে? একটা পুরা এল এর সমান হবে। কথা বুঝছো? জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবা, আর এই ফর্মুলাটা একটু মনে রাখবা, তাহলেই হবে। এই ফর্মুলাটা একটু মনে রাখবা।
ওকে, আমরা কথাটা বুঝতে পারছি। জাস্ট দেখো আমাকে এই দুটো জিনিস একটু মনে রাখতে হবে, জাস্ট এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। আর তোমার হচ্ছে এইটাকে একটু চাইলে মনে রাখতে পারি, বাট যদি তোমার মনে হয় যে না মনে রাখতে পারতেছি না, তাহলে দরকার নেই, চাপ নিয়ে মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে। এন মানে কি? এন মানে হচ্ছে তোমার লুপ নাম্বার। এবং এখান থেকে আরেকটা জিনিস একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে দেখো এখানে টি মানে কি? টি মানে হচ্ছে তোমার টান বল। এখানে টি মানে কি? টি মানে হচ্ছে তোমার টান বল। এবং এখানে যে তোমার মিউ আছে, এই মিউ কি বলতো? মিউ হচ্ছে তোমার প্রতি মিটারে তোমার ভর, প্রতি মিটারে ভর। এটার একক কি হবে? এটা একক হবে তোমার কেজি পার মিটার। কি হবে বলতো? কেজি পার মিটার। মনে থাকবে তো নাকি? তো এই জিনিস কয়েকটা জানলেই তুমি কিন্তু কি বের করতে পারবা বলতো? তুমি কিন্তু টানাতারে কম্পাঙ্কটা বের করতে পারবা। দেখছো কই ছিল ফর্মুলা এবং কই ফর্মুলা নিয়ে আসছি? দেখো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, এবং এই ফর্মুলাটা তুমি মাথায় রাখলে তুমি ম্যাথগুলো করতে পারবা, আর তোমাকে কিচ্ছু মনে রাখতে হবে না। দেখো আমরা এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে তোমার প্রমাণ তীব্রতা, ঠিক আছে। তো দেখো প্রমাণ তীব্রতা পড়ার জন্য আমাকে জাস্ট এই দুটো লাইন একটু মনে রাখতে হবে। এই দুটো লাইন যদি আমি মনে রাখতে পারি, তাহলে আমার প্রমাণ তীব্রতা টপিকটা ডান, আমাকে আর আলাদা করে কোনো কিছু পড়তে হবে না, ঠিক আছে। দেখো প্রমাণ তীব্রতা কাকে বলে? প্রথমে আমরা যেটা পড়বো প্রমাণ তীব্রতা। প্রমাণ তীব্রতা হচ্ছে 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতাকে আমরা বলতে পারি কি বলতো? প্রমাণ তীব্রতা, ঠিক আছে। তাহলে আমি বলতে পারবো 1000 কম্পাঙ্ক বিশিষ্ট, হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট তোমার 10⁻⁻12 এত ওয়াট পার মিটার স্কোয়ার তীব্রতাকে আমরা প্রমাণ তীব্রতা বলতে পারি। আর প্রমাণ ক্ষমতা হচ্ছে আমার 1000 হার্টজ কম্পাঙ্ক বিশিষ্ট 10⁻⁻12 এত ওয়াট পার মিটার স্কোয়ার ক্ষমতাকে আমরা প্রমাণ ক্ষমতা বলতে পারি। সবগুলোই সেম হবে, জাস্ট ক্ষমতার ক্ষেত্রে আমি ক্ষমতা বলবো, আর আমার তীব্রতার ক্ষেত্রে আমি শুধু তীব্রতা বলবো, তাহলেই হয়ে যাবে। কথা বুঝতে পারছো না? দেখো তীব্রতা, দেখো যখন আমি তীব্রতা সংজ্ঞা দিব তখন আমি এখানে তোমার তীব্রতা কথাটা বলবো, আর যখন আমি ক্ষমতা সংজ্ঞা দিব তখন আমি এখানে তোমার ক্ষমতা শব্দটা বলবো। কথা বুঝছো? তাহলেই আমার হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমি সামারি জিনিসটা কি বলতো? এখান থেকে আমি সামারি কি শিখলাম? এখান থেকে আমি সামারি শিখলাম, দেখো প্রমাণ তীব্রতাকে আমরা তোমার আই ও দিয়ে প্রকাশ করতে পারি বা আই নট দিয়ে প্রকাশ করতে পারি। এই আই নট সমান সমান কত লিখতে পারবো বলতো? 10⁻⁻12 এত ওয়াট পার মিটার স্কোয়ার। কথা বুঝতে পারছো? আর দেখো তোমাকে যদি কখনো বলা হয় প্রমাণ ক্ষমতা কত, তাহলে এটা হবে তোমার পিও। আমরা প্রমাণ ক্ষমতাকে পিও বা তোমার পি নট দিয়ে প্রকাশ করি। পি নট সমান সমান হবে তোমার কত বলতো? 10⁻⁻12 এত ক্ষমতা। ক্ষমতার একক কি বলতো? ওয়াট। তার মানে এখানে হবে শুধু ওয়াট। কথা বুঝছো? তাহলে এই দুটো পেজের সামারি কতটুকু? এই দুটো পেজের সামারি হচ্ছে আমার এই যে এতটুকু। বুঝছো? এই দুটা মান অবশ্যই ঠাডা মুখস্থ করতে হবে এবং ঠোঁটের কোণে থাকতে হবে, না হলে ম্যাথ করতে পারবা না। কথা বুঝছো? এই দুটো আমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই দুটো কিন্তু তোমার কোশ্চেনে দেওয়া থাকবে না, বরং এই দুটো তোমাকে মুখস্থ রাখতে হবে। কথা বুঝছো না? ওকে, এইবার দেখো আমরা তোমার লাস্টের টপিকে চলে যাবো, একদম আমাদের লাস্ট টপিকটা। দাঁড়াও, এখানে আমি তোমাকে এই দুটো ফর্মুলা একটু লিখে দিই। দেখো আই নট সমান সমান আমি লিখতে পারবো 10⁻⁻12 এত ওয়াট পার মিটার স্কোয়ার, তাই না? এটাকে আমরা বলি তোমার প্রমাণ ক্ষমতা, এবং দেখো আমি তোমার লিখতে পারি, সরি, এটাকে আমরা বলি তোমার প্রমাণ তীব্রতা, এবং দেখো আমি নিচেটাকে বলতে পারি প্রমাণ ক্ষমতা, তাই না? তো এটি প্রমাণ ক্ষমতা সমান সমান লিখতে পারবো 10⁻⁻12 এত ওয়াট। ওকে, খুব ভালো কথা। এবার চলো আমরা হচ্ছে তোমার আমাদের লাস্ট টপিকটাতে চলে যাই। এটা হচ্ছে আমার তীব্রতা এবং তীব্রতা লেভেল, ঠিক আছে। তীব্রতা এবং তীব্রতা লেভেল এই টপিকটা পড়লেই হয়ে যাবে। তীব্রতা এবং তীব্রতা লেভেল জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। তীব্রতা লেভেলকে আমরা তোমার মূলত তীব্রতার লেভেলকে তীব্রতার লেভেলকে আমি তোমাকে সবগুলোই বুঝাই দেবো, একদমই টেনশন করার কোনো কারণ নাই। দেখো তীব্রতার লেভেলকে আমরা তোমার মূলত বিটা দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি বলতো? বিটা দিয়ে প্রকাশ করি। এবং দেখো তীব্রতার লেভেল মানে কি বলতো? শব্দোচ্চতার পার্থক্য। তীব্রতার লেভেল মানে কি? শব্দোচ্চতার পার্থক্য। শব্দোচ্চতার পার্থক্য। এই শব্দোচ্চতার পার্থক্যকে আমরা তোমার তীব্রতা লেভেল বলতে পারি, এবং তীব্রতা লেভেলকে আমরা তোমার বিটা দিয়ে প্রকাশ করি। এই ওয়েবার ফ্যাঞ্চনার নামের একটা বিজ্ঞানী তোমার হচ্ছে তীব্রতা লেভেলের একটা তোমার সম্পর্ক দিছিল। এই সম্পর্কটা হচ্ছে এরকম, তারও বিজ্ঞানীটার নাম হচ্ছে তোমার ওয়েবনার ফ্যাঞ্চার। এই ওয়েবনার ফ্যাঞ্চার নামের একটা বিজ্ঞানী তোমার এই তীব্রতা লেভেল নিয়ে একটা তোমার সম্পর্ক দিছিল, যে সম্পর্কটা আমাদের দরকার হবে। সেই সম্পর্কটা হচ্ছে তোমার অ্যাশ সমানুপাতিক লক আই। অ্যাশ সমানুপাতিক কি বলতো? লক আই। কথা বুঝতে পারছো? এখানে অ্যাশ জিনিসটা কি? এই অ্যাশ জিনিসটা হচ্ছে তোমার শব্দোচ্চতা, ঠিক আছে। তাহলে দেখো তুমি এখান থেকে একটা জিনিস বলতে পারবা, এখানে অ্যাশ ইকুয়ালস টু তুমি লিখতে পারবা কে ইন্টু লক আই। এখানে তুমি কি লিখতে পারবা বলতো? কে ইন্টু লক আই, ঠিক আছে। দেখো আমি এখানে কি আনতে পারলাম? এখানে আমি তোমার কে নিয়ে আসতে পারছি, সমানুপাতিক চিহ্নটা উঠে এখানে আমি তোমার একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসছি, যে ধ্রুবকটা হচ্ছে আমার কে। কথা বোঝা গেছে? যদি আমার এখানে তরঙ্গের তীব্রতাটা তোমার হয় প্রমাণ তীব্রতা, তাহলে আমি বলতে পারবো আই নট। আই নট বললে আমি শব্দচ্যুতাটাকেও এস নট দিয়ে প্রকাশ করতে পারবো। কথা বুঝে গেছে? কথা বুঝে গেছে? আমি একটু আগে বললাম না, শব্দচ্যুতার পার্থক্যকে আমরা তোমার তীব্রতা লেভেল বলি। এবং দেখো ওয়েবনার ফ্যাঞ্চার নামে একটা বিজ্ঞানী, যে কিনা তোমার শব্দচ্যুতার সাথে এই একটা সম্পর্ক দিছিল, যে সম্পর্কটা দেখতে হচ্ছে অ্যাশ সমানুপাতিক লক আই, ঠিক আছে। অ্যাশ সমানুপাতিক লক আই। এখানে যে লক
আইটা কি বলতো, আইটা হচ্ছে তোমার মূলত তীব্রতা। আইটা কি বলতো, আইটা হচ্ছে তোমার তীব্রতা। তাহলে আমি বলতে পারবো, যদি আমার প্রমাণ তীব্রতা হয় তাহলে আমি বলতে পারবো S নট ইকুয়ালস টু কে ইন্টু লগ আই নট। কথা বুঝে গেছে? আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারলে, দেখো এই জিনিসটা বুঝতে পারলে, বা আমি এটাকে যদি তোমার প্রমাণ তীব্রতা না হয় অন্য কোনো তীব্রতার জন্য হয় বা যে কোনো তীব্রতার জন্য হয়, তাহলে আমি বলতে পারবো S ইকুয়ালস টু লগ আই। কথা বুঝছো না? দেখো, আমাকে যদি এখন তোমার তীব্রতা লেভেল বের করতে হয়, আমি তীব্রতা লেভেল মানে কি, শব্দ উচ্চতার পার্থক্য জানি না, তাহলে দেখো যে কোনো তোমার তীব্রতার জন্য যে শব্দ উচ্চতা আছে, যে কোনো তীব্রতার জন্য যে শব্দ উচ্চতা আছে, দাঁড়াও, যে কোনো তীব্রতার জন্য যে তোমার শব্দ উচ্চতা আছে, সেই শব্দ উচ্চতা থেকে আমি তোমার প্রমাণ তীব্রতার জন্য যে শব্দ উচ্চতা আছে সেটা যদি বাদ দিই, তাহলে দেখো তো আমি এখানে শব্দ উচ্চতার পার্থক্য পাবো না। এটিকে আমরা কি বলি বলো তো? এটিকে আমরা তোমার তীব্রতা লেভেল বলি না? এটিকে আমরা কি বলি? এটিকে তো আমরা তোমার তীব্রতা লেভেল বলি, তাই না? তাহলে দেখো, এই তীব্রতা লেভেলকে আমি বিটা দিয়ে প্রকাশ করতে পারি, এবং দেখো এখান থেকে তুমি এস থেকে এস নট বাদ দিলে তুমি এখান থেকে কে কমন নিতে পারবা। আমি একেবারে বাদ দিয়ে লিখতেছি, তাহলে এখান থেকে তুমি পাবা লগ আই মাইনাস কি বলতো, লগ লগ আই নট। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? ইকুয়ালস টু হচ্ছে তোমার বি। তাহলে এখান থেকে তুমি ফাইনালি বলতে পারবা বি ইকুয়ালস টু হচ্ছে তোমার কে ইন্টু লগ আই ডিভাইডেড বাই আই নট। কথা বুঝছো? আই ডিভাইডেড বাই আই নট, এবং এর যে এককটা হবে তোমার বেল। একক কি বলতো? একক হচ্ছে তোমার বেল। একটু ভালো মতো করে মাথায় রাখবে, এর একক কি বলতো? একক হচ্ছে তোমার বেল, ঠিক আছে? কিন্তু এইটা হচ্ছে তোমার তীব্রতা লেভেলের একক না, মানে এটা তোমার তীব্রতা লেভেলেরই একক, ঠিক আছে, আমি বুঝলাম, কিন্তু আমরা মূলত তীব্রতা লেভেলের এই এককটা ইউজ করি না, বা এটা আমাদের ইউজ টু না। দেখো, তুমি যখন তীব্রতা লেভেলের এই ফর্মুলাটা পড়বা, যে বিটা ইকুয়ালস টু কে ইন্টু লগ আই ডিভাইডেড বাই আই নট, তখন এর এককটা কি বলতো? এককটা তোমার বেল হবে, কিন্তু আমরা নর্মালি বেল এককটা ইউজ করি না। বাট এই যে তোমার ফর্মুলাটা না, এই ফর্মুলাটাকে এমনভাবে সেট করা হয়েছে যাতে তোমার কে এর মানটা সবসময় 1 আসে, বা এই যে তোমার সমানুপাতিক যে ধ্রুবকটা আছে, ধ্রুবকটার মান কত আসবে বলতো? 1 আসবে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে যে কথাটা বলতে পারবো, দেখো আমার তাহলে যদি কে এর মানটা 1 হয়ে যায়, কে এর মান যদি আমার 1 হয়ে যায়, তাহলে আমি কি বলতে পারবো? তাহলে আমি বলতে পারবো বিটা ইকুয়ালস টু কি হবে বলতো? বিটা ইকুয়ালস টু হবে তোমার লগ আই ডিভাইডেড বাই আই নট, ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারবো? তাহলে আমি বলতে পারবো বিটা ইকুয়ালস টু লগ ইন্টু আই ডিভাইডেড বাই আই নট। কথা বুঝছো? এটাই হচ্ছে আমার সেই ফর্মুলাটা, এবং যার এককটা কি বলতো? যার এককটা তোমার বেল। অবশ্যই মাথায় রাখবে, একক কি বলতো? এককটা বেল। কিন্তু এই এককটা অনেক বড়, ঠিক আছে? এককটা কি বলতো? অনেক বড়, যার কারণে আমরা নর্মালি এককটা ইউজ করি না। আমরা এর আরেকটা ক্ষুদ্র একক ইউজ করি, যেটা হচ্ছে তোমার ডেসিবেল, ঠিক আছে? আমরা এর ক্ষুদ্র একটা একক ইউজ করি, যেটা হচ্ছে তোমার ডেসিবেল, ঠিক আছে? আমরা জানি যে এক বেল সমান সমান হচ্ছে তোমার 10 ডেসিবেল। কি বলতো? এক বেল সমান সমান তোমার 10 ডেসিবেল, ঠিক আছে? এটাকে ডিবি দিয়ে প্রকাশ করা হয়। ডিটাকে আমরা স্মল লেটারে লিখি এবং বিটাকে আমরা ক্যাপিটাল লেটারে লিখি, এটাই হচ্ছে আমার প্রকাশটা। ওকে, তাহলে আমি কি বলতে পারতেছি? এক বেল সমান সমান হচ্ছে 10 ডেসিবেল। কথা বুঝছো? তাহলে দেখো আমার যে ফর্মুলাটা দাঁড়ায়, ফর্মুলাটা কিরকম দাঁড়ায় বলো তো? ফর্মুলাটা আমি চাইলে এইভাবে লিখতে পারি, যে বিটা সমান সমান কি জানো? বিটা সমান সমান আমি লিখতে পারবো 10 ইন্টু লগ কি বলতো? আই ডিভাইডেড বাই আই নট। এইখানে যে ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলার ক্ষেত্রে তুমি যে বিটার এককটা পাবা, বিটার এককটা কিন্তু এবার আর তোমার বেল থাকবে না, বরং এটা হয়ে যাবে তোমার ডেসিবেল। কথা বুঝতে পারছো? এখন তুমি যে এককটা পাবা, সেই এককটা কিন্তু আর তোমার বেল থাকবে না, বরং এককটা কি হয়ে গেছে বলতো? ডেসিবেল হয়ে গেছে। তাহলে দেখো, আমাকে কিন্তু তোমার এই ডেসিবেল এককেই তোমার তীব্রতা লেভেলটা লিখতে হবে। কথা বুঝছো? দেখো, এই জিনিসটা কিন্তু আমাকে এইভাবে লিখতে হবে, এবং তুমি যে ফর্মুলাটা পড়লা, এই ফর্মুলাটাই হচ্ছে আমার কিসের ফর্মুলা বলতো? তোমার তীব্রতা লেভেলের ফর্মুলা। দেখো, আমরা এখন যে টপিকটা পড়বো, এটাই হচ্ছে আমার একদম লাস্ট টপিক, যেটা হচ্ছে তোমার তীব্রতা লেভেলের পরিবর্তন। দেখো, তোমার কাছে যদি দুইটা ভিন্নধর্মী তীব্রতার যদি তোমাকে ইকুয়েশন দেয়া থাকে, বা তোমার কাছে যদি দুইটা ভিন্নধর্মী তীব্রতার জন্য তোমাকে যদি তীব্রতা লেভেল লিখতে হয়, তাহলে দেখো I1 এর জন্য আমি লিখতে পারবো বিটা ইকুয়ালস টু কি বলতো? 10 লগ, দেখো আমি কি লিখতে পারবো? I1 ডিভাইডেড বাই কি বলতো? আই নট। কথা বুঝতে পারছো? আমার এটা I1 তীব্রতার জন্য। এবার দেখো I2 তীব্রতার জন্য কি হবে বলতো? I2 তীব্রতার জন্য তুমি লিখতে পারবো বিটা 2, এটাকে আমি বিটা 1 দিলাম, এটাকে আমি বিটা 2 দিলাম। বিটা 2 ইকুয়ালস টু তুমি কি লিখতে পারবা? 10 লগ, দেখো এখানে তুমি লিখতে পারবা I2 ডিভাইডেড বাই কি বলতো? আই নট, ঠিক আছে? আচ্ছা, এদের মধ্যে তুমি যদি এখন বিয়োগ করো, তাহলে তোমার কি লিখতে পারবে বলতো? তুমি লিখতে পারবা ডেল বি। কি লিখতে পারবে বলতো? ডেল বি মানে তোমার কি বলতো? বি2 মাইনাস বি1, বা এটাকে তুমি বিটা বলতে পারো, বি না বলে বিটা বললে বেশ ভালো হবে, কারণ আমরা তোমার তীব্রতা লেভেলকে বিটা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তাহলে তুমি দেখো ডেল বিটা সমান সমান লিখতে পারবা বিটা 2 মাইনাস বিটা 1। ওকে, কথা বুঝছো? তাহলে দেখো এখান থেকে তুমি যে ফর্মুলাটা পাবা, আমি ডিরেক্ট তোমার ফর্মুলাটা এখান থেকে লিখে দেই। তুমি ডেল বিটার যে ফর্মুলাটা পাবা, বিয়োগ করলে তুমি যে ফর্মুলাটা পাবা সেটা দেখতে হবে এরকম। ডেল বিটা সমান সমান তুমি বলতে পারবা 10 লগ তুমি পাবা হচ্ছে I2 ডিভাইডেড বাই I1। কথা বুঝতে পারছো? 10 লগ
I2 ডিভাইডেড বাই I1, এটাই হচ্ছে আমার কিসের ফর্মুলা বলো তো? এটাই হচ্ছে আমার তোমার তীব্রতা লেভেলের পরিবর্তনের ফর্মুলা। কার ফর্মুলা? তীব্রতা লেভেলের পরিবর্তনের ফর্মুলা। এবং আমরা খুব ভালো মতো করে জানি যে তোমার এই I এর সাথে কার সম্পর্ক আছে বলো তো? এই তীব্রতার সাথে তোমার হচ্ছে ক্ষমতার সম্পর্ক আছে, তাই না? তো I সমানুপাতিক আমি কি লিখতে পারি বলো তো? P লিখতে পারি। আমি কিন্তু তোমার তীব্রতা যখন আমি তোমাকে তরঙ্গের তীব্রতা পড়াইছি তখন কিন্তু আমি তোমাকে এই সম্পর্কগুলো দেখাইছি, তাই না? দেখো এর সাথে আরো একটা সম্পর্ক দেখাইছিলাম I সমানুপাতিক A বা তোমার বিস্তার, এই সম্পর্কগুলো কিন্তু আমি তোমার ওখানে লিখে দিয়েছিলাম। তো এখান থেকে তুমি এই কথাটা কিন্তু বলতেই পারো যে I সমানুপাতিক কি বলো তো? P। তাহলে দেখো তুমি এখান থেকে আরো একটা ফর্মুলা লিখতে পারো। আরেকটা ফর্মুলা লিখতে পারো, যে ফর্মুলাটা দেখতে হবে এরকম। দাঁড়াও, ফর্মুলাটাকে আমি একটু লিখি। ফর্মুলাটা তোমার দেখতে হবে এরকম। দেখো ডেল বিটা ইকুয়ালস টু তুমি লিখতে পারবে কি বলতো? tan ইন্টু লগ I2 ডিভাইডেড বাই I1। এটাকে তুমি কি লিখতে পারবা? দেখো তুমি যেহেতু জানো যে I সমানুপাতিক কি বলতো? P, যার কারণে তুমি লিখতে পারবা ডেল বিটা সমান সমান তোমার হচ্ছে tan লগ P2 ডিভাইডেড বাই P1। কথা বুঝতে পারছো? কথা বুঝতে পারছো? জাস্ট এই কয়েকটা ফর্মুলা একটু মনে রাখবা, ঠিক আছে? এই কয়েকটা ফর্মুলা একটু মনে রাখবা। এই ডেল বিটা মানে কি বলতো? তোমার তীব্রতা লেভেলের পার্থক্য। এটা কি মানে বলতো? এটা মানে হচ্ছে তোমার তীব্রতা লেভেলের পার্থক্য। আর আমরা দেখো তীব্রতা ফর্মুলা আগেই পড়ছি। তীব্রতা ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে? বিটা ইকুয়ালস টু tan log I ডিভাইডেড বাই I নট, অবশ্যই ডেসিবেলে, ঠিক আছে? ডেসিবেলে, ঠিক আছে? ওকে, হোপফুলি আমরা বুঝতে পারছি তীব্রতা লেভেলের যে পরিবর্তন, তার পরিবর্তনের কিন্তু আমরা তোমার ফর্মুলাটাও দেখে ফেললাম। এই পরিবর্তনের ফর্মুলা কিন্তু এটা, আর আগে কিন্তু তোমার তীব্রতা লেভেলের ফর্মুলা। কথা বুঝে গেছে না? কথা বুঝে গেছে না? দেখো আমরা তাহলে, আমি যদি তোমাকে একটু সামারি করে দিই, দেখো আমরা এই ক্লাসের মধ্যে কি কি শিখলাম। আমি তোমাকে জাস্ট একটু সামারি করে দিই। দেখো আমি জাস্ট তোমাকে একটু সামারি করে দিই। দেখো আমরা কি কি শিখলাম, এই এতটুকু অংশে আমরা কি কি শিখলাম। দেখো আমরা শিখলাম যে তোমার টানাতারের যে কম্পাঙ্কটা, সেই কম্পাঙ্কটা হবে n ডিভাইডেড বাই 12, n ডিভাইডেড বাই 12 রুট ওভার t ডিভাইডেড বাই মিউ, তাই না? এটা আমরা শিখছি। এরপরে দেখো আমরা শিখলাম তোমার বিটা বা তোমার হচ্ছে তীব্রতা লেভেল ইকুয়ালস টু কি বলতো? tan log আমরা শিখলাম I ডিভাইডেড বাই I নট, তাই না? এটা আমরা শিখছি। এবং এটা কোন এককে বলতো? এটা তোমার ডেসিবেল এককে। এটা কোন এককে? ডেসিবেল এককে। এরপরে দেখো আমরা তোমার তীব্রতা লেভেলের পার্থক্য শিখছি। যে পার্থক্যটা হচ্ছে তোমার tan log I2 ডিভাইডেড বাই I1, অথবা অথবা তুমি লিখতে পারবা tan log P2 ডিভাইডেড বাই কি বলতো? P1, তাই না? দেখো তার মানে আমরা হচ্ছে তোমার এই কয়েকটা ফর্মুলা শিখছি, এবং এই কয়েকটা ফর্মুলা তোমাকে একটু মনে রাখতে হবে। আমরা এই লাস্টের যে কয়েকটা টপিক পড়লাম, টানাতারের কম্পাঙ্ক থেকে শুরু করে যে টপিকগুলো পড়লাম, সেই 3টা টপিকে আমরা তোমার এই 3টা ফর্মুলা শিখছি। এই 3টা ফর্মুলাই তোমাকে একটু খেয়াল রাখতে হবে। তুমি যদি কোনো প্রমাণ কোনো কিছু না রাখো মনে, তবুও তোমাকে জাস্ট এই সামারিটুকু মনে রাখতে হবে। এতটুকু মনে রাখলেই হবে, বুঝতে পারছো? এন্ড আমরা নেক্সট ক্লাসে তোমার ম্যাথ করবো, এবং আমি তোমাকে হচ্ছে এখন থেকে ম্যাথ ক্লাসগুলো আপলোড করে দিব। তোমরা যারা থিওরি ক্লাসগুলো করে ফেলছো তোমাদেরকে একদমই অগ্রিম ধন্যবাদ। এবং তোমরা কিন্তু ক্লাসগুলো করে ফেলার পর এখন কিন্তু তোমরা ম্যাথে প্র্যাকটিস চলে যাবা, ঠিক আছে? যত বেশি প্র্যাকটিস করবা তত তুমি চ্যাপ্টারটার মধ্যে ভালো হইতে পারবা। আর হোপফুলি তুমি ক্লাসটা এনজয় করছো, ক্লাসটা অনেক বেশি ভালো লাগছে। তো ক্লাসটা শেয়ার করবা। দেখো আমি একদম রাত জেগে জেগে তোমাদের জন্য ক্লাস বানাচ্ছি। সো তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য অবশ্যই দোয়া করবা। তো আমি অফিসিয়ালি এই চ্যাপ্টার থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো একটা চ্যাপ্টারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।